তো ওটা করার আগে একটু জেনারেল আলোচনা করছিলাম। আলোচনা হচ্ছে একটা টু যদি আমার থাকে, দুটো পার্টিকেল মুভ করছে আন্ডার এ সেন্ট্রাল ফোর্স। হাইড্রোজেন অ্যাটম করার আগে আমরা একটা জেনারেল টু বডি প্রবলেম নিয়ে আলোচনা করছি। দুটো বডি আছে, বডি 1 এন্ড বডি 2। বডি 1 এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1 with respect to an origin fixed in the lab। একটা ল্যাবরেটরিতে একটা কোঅর্ডিনেট সিস্টেম যদি আমি গঠন করি, সেই কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে এক নম্বর পার্টিকেলটার কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1 z1। এক নম্বর পার্টিকেলটার রেডিয়াস ভেক্টর হচ্ছে r1। r1 এর তিনটা কম্পোনেন্ট আছে, তিনটা কম্পোনেন্ট হচ্ছে x1 y1 z1। দুই নম্বর পার্টিকেলটার কোঅর্ডিনেটস হচ্ছে x2 y2 z2। ওকে, x2 y2 z2। আর দুই নম্বর পার্টিকেলটার রেডিয়াস ভেক্টর হচ্ছে r2। r2 একটা ভেক্টর কানেক্টিং দ্য অরিজিন অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম টু দ্য লোকেশন অফ পার্টিকেল 2। অবশ্যই এই লোকেশনগুলো পরিবর্তিত হচ্ছে সময়ের সাথে। So r2 is the radius vector having coordinates x2, having components x2 y2 and z2। এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান। Potential depends only upon the distance between the two particles। এই মড দিয়েছি, পার্টিকেল দুটোর রিলেটিভ ওরিয়েন্টেশন কেমন সেটার উপর নির্ভর করছে না পোটেনশিয়ালটা। পোটেনশিয়াল ডিপেন্ডস অনলি আপন। এরকম যদি একটা পোটেনশিয়াল হয়, তাহলে এই পোটেনশিয়ালের জন্য যে ফোর্স, দুটো পার্টিকেলের জন্য যে মিউচুয়াল ফোর্স, ওই মিউচুয়াল ফোর্সের লাইন অ্যাকশন হবে সিম্পলি দ্য লাইন জয়েনিং দ্য টু পার্টিকেলস। এই ধরনের ফোর্সকে বলে সেন্ট্রাল ফোর্স বিটুইন টু পার্টিকেলস। ওকে, এখন এইচ সাই টি সাই করতে হবে আমাকে। এটা তো হ্যামিল্টনিয়ান, এটা কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল 1, এটা কাইনেটিক এনার্জি অপারেটর ফর পার্টিকেল 2 expressed in terms of Laplacian del 1 square and del 2 square। del 1 হচ্ছে is the Laplacian in terms of the coordinates of particle 1 এইভাবে, আর del 2 square হচ্ছে Laplacian expressed in terms of the coordinates of particle 2 x2 y2 z2 দিয়ে। both are Laplacian operators, কিন্তু coordinates are different। আর বিটা হচ্ছে মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি। সো দ্যাট হ্যামিল্টনিয়ান in the laboratory frame of the two particles। ল্যাবরেটরি ফ্রেমে দুটো পার্টিকেলের ওয়েভ ফাংশন লেখা যাবে psi as a function of r1 and r2। psi is a function of r1 and r2। তাহলে আমি লিখবো h psi equal to e psi। এটাই হচ্ছে আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন or eigenvalue equation for the Hamiltonian operator for the system। It's a two body system। আলটিমেটলি আমার দুটো বডির মধ্যে একটা নিব আমি প্রোটন, আরেকটা নেব ইলেকট্রন। আপাতত দুটো বডি আরবিট্রারি। দুটো বডি রিলেটিভ মাস কেমন হবে, একটা হেভি আর একটা লাইট নাও হতে পারে, দুটোই লাইট হতে পারে, দুটো সমান ম্যাসের হতে পারে, অথবা একটা সামান্য হেভি আরেকটার তুলনায়, অথবা একটা খুব বেশি হেভি অন্যটার তুলনায়, সেটাও হতে পারে। সো দিস ইজ জেনারেল টু বডি সিস্টেম। তাহলে ইন দ্য ল্যাবরেটরি ফ্রেম অফ কোঅর্ডিনেটস, যেটার সাপেক্ষে আমি এই সমস্ত রেডিয়াস ভেক্টর গুলো প্রকাশ করেছি, সে ল্যাবরেটরি ফ্রেমে পার্টিকেল 1 এর রেডিয়াস ভেক্টর হচ্ছে r1, পার্টিকেল 2 এর রেডিয়াস ভেক্টর হচ্ছে r2। তাহলে ল্যাবরেটরি ফ্রেমে wave function psi would be a function of r1 and r2। So time independent Schrodinger equation, which is the same thing as eigenvalue equation for the Hamiltonian operator, would simply be written as h psi is a function of r1 and r2 times e psi। Eta হচ্ছে eigenvalue। At the beginning I don't know the eigenvalue, এর মান আমি জানি না, psiও জানি না। এই একই ইকুয়েশন থেকে সলভ করতে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট বাউন্ডারি কন্ডিশন যখন আমি অ্যাপ্লাই করব, তখন এর মান কি কি হতে পারে সম্ভব, এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। যদি একটা বাউন্ড স্টেট হয় তাহলে এর মান ডিসক্রিট হবে, যদি বাউন্ড স্টেট না হয়ে স্ক্যাটারিং স্টেট হয় তাহলে এর মান হবে কি, এর মান হবে কন্টিনিউয়াস। এগুলো কিছু কিছু জেনারেল রুলস আমার জানা আছে। তাহলে আলটিমেটলি এর মানটা আমাকে বের করে
সলিউশন প্রসেস থেকেই by applying appropriate boundary condition to the wave function. ঠিক আছে, ই সরো বের হলো, এইচ সাই ইকুয়াল টু ই সাই। এখন সাই বের করতে হবে, সাই সলভ করতে হবে। সাইটা কিন্তু আমি এইভাবে যদি লিখি, এভাবে যদি আমার পোটেনশিয়াল থাকে, দেখো এখানে কিন্তু শুধু R1 আছে, মানে x1 y1 z1 আছে, এখানে x2 y2 z2 নাই। দ্বিতীয় টার্মে x2 y2 z2 আছে, শুধু x1 y1 z1 নাই। তার মানে এখানে শুধু R2 আছে, R1 নেই। এইখানে কিন্তু R1 R2 মিশ্রিত অবস্থায় আছে। R1 R2 কে, এই পোটেনশিয়ালকে যদি আমি লিখতে পারতাম যে a function of R1 plus a function of R2, তাহলে বলতাম যে ফাংশন অফ R1 যেটা আছে সেটা এটার সঙ্গে বসাতাম, আর ফাংশন অফ R2 যেটা আছে সেটা নিতাম এটার সঙ্গে। তাহলে আমি বলতাম যে হ্যামিল্টনিয়ান দুই ভাগে ভাগ হয়েছে, এক ভাগে শুধু R1 আছে, আরেক ভাগে শুধু R2 আছে, সেটা বলা যেত। সেই ক্ষেত্রে আমি সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করে সাইটা ক্যালকুলেট করতাম, কিন্তু এখানে পারছি না, কারণ এখানে R1 R2 আলাদা করা যাচ্ছে না। তাহলে আমাকে R1 R2 করে আমি সলভ করতে পারবো না। I'll have a change of variable. এটাই হচ্ছে ট্রিক, চেঞ্জ অফ ভ্যারিয়েবল। আমি একটা ভ্যারিয়েবল নেব R1 minus R2, তাহলে এটা হেডলাইন। একটা ভ্যারিয়েবল না হবে R1 minus R2, যেটাকে বলা হবে ছোট হাতের R, সেটাকে বলা হবে রিলেটিভ কোঅর্ডিনেট। আরেকটা ভ্যারিয়েবল না হবে বড় হাতের R, বড় হাতের R হবে এই দুটো পার্টিকেলের যে সেন্টার অফ মাস, সেই সেন্টার অফ মাসের রেডিয়াস ভেক্টর। আমি চেঞ্জ অফ ভ্যারিয়েবল করলাম, একটা হচ্ছে ছোট হাতের R, আসলে এখানে তিনটা ভ্যারিয়েবল আছে। ছোট হাতের R হচ্ছে R1 minus R2, this is called relative variable, আর ক্যাপিটাল R is the center of mass variable. তাহলে এটা করলে আমার সুবিধা কি হলো? এর সুবিধা হলো যে, সুবিধাটা বোঝার আগে তোমাকে তাহলে এখন কি করতে হবে? You have to express the Hamiltonian in terms of the new variables, in terms of R and capital R. সেটা খুব সহজে করা যায়। In terms of little r and capital R, Hamiltonian এই দাঁড়ালো। এখানে কিন্তু হ্যামিল্টনিয়ান, এখন কিন্তু আমার ভ্যারিয়েবলস R1 R2 নয়, আমি ভ্যারিয়েবলস নিয়েছি ছোট হাতের R এবং বড় হাতের R। দেখো এখানে ছিল, এটা ছিল কাইনেটিক এনার্জি অপারেটর, টোটাল কাইনেটিক এনার্জি অপারেটর ইন দি ল্যাব ফ্রেম। আগে প্রথম স্টেপে ছিল, এটা ছিল, এই দুটো টার্ম মিলিতভাবে ছিল হাফ m1 r1 ডট স্কয়ার প্লাস হাফ m2 r2 ডট স্কয়ার। এটা এখন এই দাঁড়ালো হাফ ক্যাপিটাল M ক্যাপিটাল ডট স্কয়ার প্লাস হাফ মিউ লিটল r ডট স্কয়ার। আর এখানে ছিল v মডুলাস r1 মাইনাস r2, r1 মাইনাস r2 কিন্তু বলেছি আর। এখানে ক্যাপিটাল M হচ্ছে টোটাল ম্যাস m1 প্লাস m2, আর মিউ আর একটা প্যারামিটার, মিউটা কে বলে রিডিউস ম্যাস, 1 বাই মিউ ইকুয়াল টু 1 বাই মিউ 1 প্লাস 1 বাই মিউ 2। ওকে, তো এইটা, এই যে এই দুটো টার্ম মিলে, এই দুটো টার্মের মিনিং কি? এই দুটো টার্ম হচ্ছে, এটা ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান লিখছি, দুটো টার্ম হচ্ছে কাইনেটিক এনার্জি ইন দ্য ল্যাব ফ্রেম। দেখো কাইনেটিক এনার্জি ইন দ্য ল্যাব ফ্রেম তো বটেই, এটা দিয়ে তো শুরু করেছি, মানে ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান। এইখানে হাফ m1 r1 ডট স্কয়ার প্লাস হাফ m2 r2 ডট স্কয়ার। এটা ল্যাবরেটরি ফ্রেমে। কিভাবে বুঝলাম ল্যাবরেটরি ফ্রেমে? কারণ আমি তো আগেই বলে নিয়েছি R1 হচ্ছে রেডিয়াস পার্টিকেল 1 ফ্রম দ্য অরিজিন। অরিজিনটা হচ্ছে ল্যাবরেটরি ফ্রেমের অরিজিন, ওটা ফিক্সড অরিজিন। এটা হচ্ছে হাফ m1 r1 ডট স্কয়ার, r1 ডট মানে হচ্ছে পার্টিকেল 1 এর ভেলোসিটি, হাফ m1 v1 স্কয়ার। v1 হচ্ছে ভেলোসিটি ইন দ্য ল্যাবরেটরি অফ পার্টিকেল 1। এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল 1 ইন দ্য ল্যাব ফ্রেম, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল 1 ইন দ্য ল্যাব ফ্রেম, আর এটা পোটেনশিয়াল এনার্জি ইন দ্য ল্যাব ফ্রেম। এইটাকে, এই দুটোকে এইভাবে লেখা হয়েছে হাফ m1 r1 ডট স্কয়ার প্লাস হাফ r2 ডট স্কয়ার, কাইনেটিক এনার্জি ইন দ্য ল্যাব ফ্রেম। এটাকে লেখা হয়েছে এইভাবে হাফ ক্যাপিটাল M ক্যাপিটাল R ডট, ক্যাপিটাল মানে হচ্ছে টোটাল ম্যাস, আর ক্যাপিটাল R মানে হচ্ছে সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম।
center of mass velocity square plus half mu r dot square, mu টাকে বলে রিলেটিভ ম্যাস, হাফ মিউ আর ডট, এটাকে বলতে পারো রিলেটিভ কাইনেটিক এনার্জি, কারণ এখানে রিলেটিভ ম্যাস আছে। রিলেটিভ কাইনেটিক এনার্জি মানে রিলেটিভ টু দ্য সেন্টার অফ ম্যাস। কারণ কাইনেটিক এনার্জি দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফার্স্ট পার্ট, এভাবে যদি দেখি, এই ফর্মুলা যদি ইন্টারপ্রেট করি, যদি সিস্টেমের পুরো ম্যাসটা সেন্টার অফ ম্যাসে থাক, সেন্টার অফ ম্যাসে নেই, সেন্টার অফ ম্যাসে কোনো ম্যাস নেই, কিন্তু আমি যদি কল্পনায় মনে করি যে সিস্টেমের ম্যাসটা সেন্টার অফ ম্যাসে সেন্টার অফ ম্যাসে কনসেন্ট্রেটেড আছে, তাহলে সেন্টার অফ ম্যাসে একটা কাইনেটিক এনার্জি থাকতো। সেই কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল আর ডট স্কোয়ার। ক্যাপিটাল আর ডট হচ্ছে সেন্টার অফ ম্যাসে ভেলোসিটি। সেন্টার অফ ম্যাসে পার্টিকেল থাকুক কি নাই থাকুক, ক্যাপিটাল আর হচ্ছে সেন্টার অফ ম্যাসে ভেলোসিটি। সেন্টার অফ ম্যাস একটা জিওমেট্রিক্যাল পয়েন্ট, জিওমেট্রিক্যাল পয়েন্ট মুভ করতে পারে, জিওমেট্রিক্যাল পয়েন্টে ভেলোসিটি থাকতে পারে। ছায়া যে কোনো পয়েন্ট ডিফাইন করলে ওটা মুভেবল পয়েন্ট হতে পারে, একটা ভেলোসিটি থাকতে পারে, কিন্তু কাইনেটিক এনার্জি থাকবে না, কারণ ওই পয়েন্টে তো কোনো নেই। ম্যাস না থাকলে আবার কাইনেটিক এনার্জি কি? কিন্তু if all the mass of the system were concentrated at the center of mass, the first term would have been kinetic energy of the center of mass. এটাকে অনেকে বলে সেন্টার ম্যাস কাইনেটিক এনার্জি, এইভাবে একটু ভুলেই বলে, এত করে না। if all the mass were concentrated at the center of mass, then this would have been the kinetic energy of, এত বলবে না, বোঝাক বলবে সেন্টার অফ ম্যাসের কাইনেটিক এনার্জি। এত বলার সময় কোথায়? বলবে এটা সেন্টার অফ ম্যাসের কাইনেটিক, তখন তুমি মাথা চুলকো, সেন্টার অফ ম্যাসের কাইনেটিক এনার্জি মানে কি? সেন্টার অফ ম্যাসের কোনো ম্যাস নাই, মানে এটাই। ভালো করে তো বলে না কেউ, ফিজিসিস্টরা অর্ধেক কথা মুখের ভেতরে রাখে, সব বলে না, এক্সপেক্ট করে নাই তুমি বুঝবা। সব পয়েন্টে যদি তোমাকে বুঝাই বলতে হয়, তাহলে তোমার সঙ্গে তারা কথা বলবে না, বিরক্তিকর লাগবে তোমার সঙ্গে কথা বলতে। সুতরাং একটু কথা বাঁচানোর জন্য হু হা করবে, একটু ভুল বলবে, শর্টকাটে বলবে, তোমাকে বুঝে নিতে হবে কারেক্ট কথাটা কি। তুমি বুঝতে না পারো, তুমি ইয়ার আউট, তাদের সমাজে তুমি আর ভিড়তে পারবে না। সুতরাং তোমারও একটু ব্রিলিয়েন্স থাকতে হবে, তোমারও একটু পড়াশোনা আটঘাট বেঁধে তারপরে তাদের সঙ্গে মেলামেশায় করতে হবে। ওকে, লোকে বলে এটা কাইনেটিক এনার্জি অফ দ্য সেন্টার অফ ম্যাস। এটা হচ্ছে একটা ফিকটিশিয়াস পার্টিকেল যদি ধরো মিউ, মিউটা হচ্ছে এইরূপ, মিউ হচ্ছে 1/m1 + 1/m2, 1/mu হচ্ছে 1/m1 + 1/m2, তাহলে মিউ হচ্ছে m1 m2 / m1 + m2, ওই প্যারালাল রেজিস্ট্যান্সের মতো। তাহলে এইটাকে কি বলবো? এই সেকেন্ড টার্মে কিভাবে ইন্টারপ্রেট করব? সেকেন্ড টার্মকে বলবো আমি যদি সেন্টার অফ ম্যাস ফ্রেমে অবস্থান নেই, তুমি কল্পনা করো তুমি একটা পিঁপড়া, তুমি সেন্টার অফ ম্যাসে বসে আছো, এবং ওই দুটো পার্টিকুলার সেন্টার অফ ম্যাস যেভাবে মুভ করছে, তুমিও তোমার মুভমেন্ট ল্যাবরেটরির সাপেক্ষে সেটাই। তুমি অবশ্য বুঝতে পারছো না তুমি মুভ করছো। ওকে, তুমি যদি সেন্টার অফ ম্যাসে বসে থাকো, তোমার সাপেক্ষে আর এর মান কত? সেন্টার অফ ম্যাস ফ্রেমে আর এর মান কত? 0। সেন্টার অফ ম্যাস ফ্রেমে আর এর মান 0। ল্যাবরেটরি ফ্রেমে আর এর মান 0 না। ল্যাবরেটরি ফ্রেমে আর এর মান এই ফর্মুলা দিয়ে আসবে, m1 r1 যোগ m2 r2 ডিভাইড বাই m1 + m2। r1 r2 হচ্ছে ল্যাবরেটরি ফ্রেমে 1 নম্বর পার্টিকেলের রেডিয়াস ভেক্টর, এবং ল্যাবরেটরি ফ্রেমে 2 নম্বর পার্টিকেলের রেডিয়াস ভেক্টর। তারপরে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আর বেরোবে। আরটা শূন্য নয়, একটা মুহূর্তের জন্য শূন্য হতে পারে, কিন্তু পর মুহূর্তে আর শূন্য হবে না। আর সেন্টার অফ ম্যাস ফ্রেমে যদি থাকো, সেন্টার অফ ম্যাস ফ্রেমে পার্টিকেল 1টার রেডিয়াস ভেক্টর যদি বলো r1 প্রাইম, আর সেন্টার অফ ম্যাসের 2টার রেডিয়াস ভেক্টর যদি বলো r2 প্রাইম, তাহলে সেন্টার অফ ম্যাস ফ্রেমে বসে তুমি সেন্টার অফ ম্যাসের রেডিয়াস ভেক্টর যখন ক্যালকুলেট করার চেষ্টা করবে, তুমি ফর্মুলা লিখবে m1 r1 প্রাইম যোগ m2 r2 প্রাইম ডিভাইড বাই m1 + m2। r1 প্রাইম হচ্ছে সেন্টার অফ ম্যাসের
সাপেক্ষে 1 নম্বর পার্টিকেল রেডিয়াস ভেক্টর, r2 প্রাইম হচ্ছে সেন্টার অফ মাসের সাপেক্ষে 2 নম্বর পার্টিকেল রেডিয়াস ভেক্টর। এখন এগুলা সেন্টার অফ মাসের সাপেক্ষে না, এটা হচ্ছে ল্যাবরেটরি ফ্রেমের সাপেক্ষে। এখন সেন্টার অফ মাস ফ্রেমে বসে, সেন্টার অফ মাসের উপরেই বসে তুমি সেন্টার অফ মাস কোথায় ক্যালকুলেট করার চেষ্টা করছো, কি পাবে, উত্তর কি আসবে? উত্তর তো 0 আসবে। সেন্টার অফ মাস ফ্রেম আর শূন্য, বিকজ ইউ আর সিটিং অন দ্য সেন্টার অফ মাস। তোমার সাপেক্ষে সেন্টার অফ মাসের কোনো রেডিয়াস ভেক্টর নাই, 0। তাহলে ইন দ্য সেন্টার অফ মাস ফ্রেম ক্যাপিটাল আর সব সময় শূন্য, তাহলে এই টার্মটা শূন্য। তাহলে সেন্টার অফ মাসেও কোনো কাইনেটিক এনার্জি নেই। তাহলে এটা কি? দ্বিতীয় টার্মটা কি? দ্বিতীয় টার্মটা হচ্ছে সেন্টার অফ মাসের, সেন্টার অফ মাস ফ্রেমে কাইনেটিক এনার্জি। সেন্টার অফ মাসের সাপেক্ষে যে দুটো পার্টিকেল আছে, ওই মুভমেন্টের ফলে সেন্টার অফ মাস ফ্রেমে কাইনেটিক এনার্জি দাঁড়াবে দ্বিতীয় টার্মটা। এটাকে আমি লিখতে পারবো এইভাবে, হাফ m1 r1 প্রাইম ডট স্কোয়ার, r1 ডট স্কোয়ার না, r1 প্রাইম ডট স্কোয়ার যোগ হাফ m2 r2 প্রাইম ডট স্কোয়ার। এখন r1 প্রাইম r2 প্রাইমকে যদি r এর সাপেক্ষে প্রকাশ করো, তাহলে এরকম এই ফর্মুলাটা দাঁড়াবে। So this second term is kinetic energy of the two particles in the center of mass frame. দুটো মিলে kinetic energy in the laboratory frame. Laboratory frame এ kinetic energy, center of mass frame এ kinetic energy কম। আর r relative vector, center of mass frame এ laboratory frame এ তা। দুটো পার্টিকেলের মধ্যে রিলেটিভ ভেক্টর, এটা ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট। r1 মাইনাস r2 তুমি যদি করো r1 মাইনাস r2, এটা রিলেটিভ ভেক্টর ইন দ্য ল্যাবরেটরি ফ্রেম। আর সেন্টার অফ মাস ফ্রেমে যদি রিলেটিভ ভেক্টর r1 প্রাইম বিয়োগ r2 প্রাইম, একই। এটা বুঝতে পারতেছো কেন একই? রিলেটিভ ভেক্টর দুটো পার্টিকেলের মধ্যে দূরত্ব তুমি যে কোনো ফ্রেমে ক্যালকুলেট করো না কেন, তোমার অরিজিনটা যে কোনো জায়গায় তুমি বসাও কেন, তোমার অরিজিনটা মুভ করতে পারে, স্টেশনারি করতে পারে, ডাজন্ট ম্যাটার। দুটো পার্টিকেলের মধ্যে রিলেটিভ দূরত্ব, রিলেটিভ ভেক্টরটা অপরিবর্তিত থাকবে ফ্রম ফ্রেম টু দ্য নেক্সট। সময়ের সাথে পরিবর্তিত হবে সেটা অন্য কথা, যে কোনো ফ্রেমে সময়ের সাথে রিলেটিভ ভেক্টর পরিবর্তন হবে, কিন্তু যে কোনো একটা মুহূর্তে বিভিন্ন ফ্রেমে তুমি যদি রিলেটিভ ভেক্টর ক্যালকুলেট করো বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে, তার মধ্যে দুটো হচ্ছে একটা ল্যাব, একটা সেন্টার অফ মাস, তোমার এই আর এর মান একই আসবে। r1 r2 মান ভিন্ন হবে, কিন্তু বিয়োগ দিলে একই থাকবে। এই কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, অলরাইট। তাহলে এটা হলো এই হ্যামিল্টনিয়ানটা এইভাবে প্রকাশ হলো। আর প্রথম টার্মটা সেন্টার অফ মাস এনার্জি, যেটার মান হবে 0 তুমি যদি সেন্টার অফ মাস ফ্রেমে যাও। দ্বিতীয় টার্মটা হবে সেন্টার অফ মাস ফ্রেমে কাইনেটিক এনার্জি, সেন্টার অফ মাস ফ্রেমে দুটো পার্টিকেলের কাইনেটিক এনার্জি যোগ সেন্টার অফ মাসের কাইনেটিক এনার্জি। আবার ভুল কথা বলছি কিন্তু, সেন্টার মাসে কোনো কাইনেটিক এনার্জি, সেন্টার মাসে কাইনেটিক এনার্জি। তার মানে আমি কি বোঝাতে চাই? আমি বলতে চাই যে সেন্টার অফ মাসে যদি দুটো পার্টিকেলের মাস কনসেন্ট্রেটেড থাকতো, তাহলে যেই কাইনেটিক এনার্জি হতো সেটাই হচ্ছে প্রথম টার্ম। এত বলবো না, আমি জাস্ট বলবো এটা সেন্টার অফ মাসের কাইনেটিক এনার্জি। তোমাদের বুঝে নিতে হবে আমার কথায় ফাঁক কোথায় আছে। কথা বুঝে না বলে অনেকের খুব কষ্ট হয় বিদেশে গেলে। আমেরিকানদের কথা বুঝে না, কি বলতে যায় বুঝে না। ওরাও ইয়ে আছে, ওরাও কথা পরিষ্কার করে বলে না, কেউ বলে না, তুমিও বলো না। পরিষ্কার করে কথা বলতে একটা এফোর্ট দিতে হয়, সে এফোর্ট সবাই দিবে না, ধরেই নিবে তুমি বুঝবে। তাহলে তুমি যদি আমি যদি বলি এই পুরোটা, এই তিনটা টার্ম মিলে হ্যামিল্টনিয়ান, ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান ইন দ্য সেন্টার অফ মাস ফ্রেম। আর কারণ হ্যামিল্টনের মধ্যে পোটেনশিয়াল এনার্জি রাখে, কাইনেটিক এনার্জি যোগ পোটেনশিয়াল এনার্জি
হচ্ছে হ্যামিল্টনিয়ান। ল্যাবরেটরি ফ্রেমে কাইনেটিক এনার্জি হচ্ছে এইটা যোগ এইটা, এটার সঙ্গে যোগ দেওয়া পোটেনশিয়াল এনার্জি, তাহলে পুরোটা হলো ল্যাবরেটরি ফ্রেমে কাইনেটিক এনার্জি, ল্যাবরেটরি ফ্রেমে হ্যামিল্টনিয়ান। আর সেন্টার ম্যাস হ্যামিল্টনিয়ান কি? সেন্ট্রাল ম্যাসে কাইনেটিক এনার্জি এটা তো শূন্য, সেন্ট্রাল ম্যাসে কাইনেটিক এনার্জি হলো এটা, আর পোটেনশিয়াল এনার্জি দুই ফ্রেমে সেম, কারণ আর এর মান সেন্ট্রাল ম্যাস ফ্রেমে ক্যালকুলেট করো অথবা ল্যাবরেটরি ফ্রেমে ক্যালকুলেট করো, এই রিলেটিভ ভেক্টরের মান সমান, তাহলে পোটেনশিয়াল এনার্জি মান দুটো ফ্রেমেই সমান। তাহলে দ্বিতীয় টার্ম এবং তৃতীয় টার্ম মিলে হবে সেন্ট্রাল ম্যাস ফ্রেমের হ্যামিল্টনিয়ান, আর তিনটা টার্ম মিলে হবে ল্যাবরেটরি ফ্রেমের হ্যামিল্টনিয়ান। আচ্ছা, এখন দেখো, এখন একটু সুবিধা হয়েছে, আমার কোঅর্ডিনেটস কিন্তু এখন আমার ভ্যারিয়েবল হচ্ছে এখন ছোট হাতের আর এবং বড় হাতের আর। এখানেও আবার এই কথা একটু ইমপ্রিসাইজনেস রেখে দিলাম, আমার ভ্যারিয়েবল আর না, আমার ভ্যারিয়েবল হচ্ছে ছোট হাতের এক্স, ছোট হাতের ওয়াই, ছোট হাতের জেড, এবং বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই এবং বড় জেড। ছোট হাতের এক্স, ছোট হাতের ওয়াই, ছোট হাতের জেড দিয়ে একটা ভেক্টর গঠন করা যায়, সেটাকে বলা হয় রিলেটিভ ভেক্টর, ছোট হাতের আর ভেক্টর। আর বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই, বড় হাতের জেড দিয়ে আরেকটা ভেক্টর গঠন করেছি, সেই ভেক্টরটার নাম দিয়েছে বড় হাতের, এবং সেই ভেক্টরটার ভৌত তাৎপর্য হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল ম্যাসের ভেক্টর। শুধু আমি বলবো আমার ভ্যারিয়েবল হচ্ছে ছোট হাতের এবং বড় হাতের আর, আমার ভ্যারিয়েবল হচ্ছে এক্স ওয়াই, ছোট হাতের এক্স ওয়াই জেড এবং বড় হাতের এক্স ওয়াই। এত লম্বা কথা বলবো না। এখন এই হ্যামিল্টনিয়ান, এটা ঠিক আসলে টেকনিক্যালি এটা হ্যামিল্টনিয়ান হলো না, নিউমারিক্যালি এটা হ্যামিল্টনিয়ানের সঙ্গে নিউমারিক্যালি সেম হয়েছে, কিন্তু হ্যামিল্টনিয়ান হয়নি। হ্যামিল্টনিয়ান করতে গেলে হ্যামিল্টনিয়ানের প্রকাশটা হতে হবে কোঅর্ডিনেট এবং মোমেন্টাম দিয়ে। এখানে মোমেন্টাম দিয়ে কাইনেটিক এনার্জি প্রকাশ করি নাই, ভেলোসিটি দিয়ে করেছি। তো প্রথম লাইনে হ্যামিল্টনিয়ান বলছি যদিও, সেইখানে একটা ইমপ্রিসাইজনেস আছে, এটা আসলে টেকনিক্যালি হ্যামিল্টনিয়ান হয়নি। যেই মুহূর্তে আর ডট, বড় হাতের আর ডট, ছোট হাতের আর ডটকে এলিমিনেট করে এগুলোর পরিবর্তে মোমেন্টাম আনবে, মোমেন্টাম এনে মোমেন্টামের সাপেক্ষে করবে, সেই প্রকাশটাকে বলা হবে হ্যামিল্টনিয়ান। এটাও কেউ এক্সপ্রেসিভলি তোমাকে বলবে, তোমাকে বুঝে নিতে হবে। লোকে বলবে এটা হ্যামিল্টনিয়ান, আবার বল পরের স্টেপে এটা হ্যামিল্টনিয়ান, আবার তৃতীয়বার যে এটা তো হ্যামিল্টনিয়ান নয়, এটা আসলে হ্যামিল্টনিয়ান। একটু আগে বললে এটা হ্যামিল্টনিয়ান, এখন বলে এটা হ্যামিল্টনিয়ান নয়, এভাবে বলবেই। নোবেল প্রাইজ উইনাররা এইভাবেই কথা বলবে, প্রিসাইজ রাখবে তাদের কথা। এইটা হ্যামিল্টনিয়ান expressed in terms of momentum and coordinates. PR হচ্ছে mr dot, এটা একটা মোমেন্টাম, ম্যাস টাইমস ভেলোসিটি করলে মোমেন্টাম হয়। এই PR এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? PR এর ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে দুটো পার্টিকেলের ম্যাস যদি সেন্ট্রাল ম্যাসে থাকতো, নাই সেন্ট্রাল ম্যাসে নাই, যদি থাকতো তাহলে সেন্ট্রাল ম্যাসে যে মোমেন্টাম হতো সেটাকে বলা হচ্ছে PR। তাহলে প্রথম সেন্ট্রাল ম্যাসের মোমেন্টাম স্কোয়ার ডিভাইড বাই 2 টোটাল ম্যাস অফ দ্য সিস্টেম। আর পি ছোটদের আর কি, একটা ফিকটিশিয়াস রিলেটিভ পার্টিকেল আছে মিউ, মিউট হচ্ছে কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল ম্যাস ফ্রেমের টোটাল কাইনেটিক এনার্জি। এটা আসলে হাফ m1 r1 প্রাইম ডট স্কোয়ার যোগ হাফ m2 r2 প্রাইম স্কোয়ার, এটাকে এইভাবে লেখা যায়। তাহলে সেন্ট্রাল ম্যাস ফ্রেমের কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করার জন্য আমি একটা ফিকটিশিয়াস পার্টিকেল চিন্তা করলাম, সেই ফিকটিশিয়াস পার্টিকেলের ম্যাস হচ্ছে মিউ, এবং সেই ফিকটিশিয়াস পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে এই দুটো পার্টিকেলের যে রিলেটিভ হারে পরিবর্তন হবে সেটাই হচ্ছে সেই ফিকটিশিয়াস পার্টিকেলের ভেলোসিটি। তাহলে সেই ফিকটিশিয়াস পার্টিকেলের মোমেন্টাম যেটা হতো সেটা হচ্ছে মিউ আর ডট,
এই মোমেন্টামটাই হচ্ছে ওই সিস্টেমের মোমেন্টাম ইন দ্য সেন্টার অফ মাস ফ্রেম। এটাও প্রমাণ করা যায়। ওকে, তাহলে ওই ফিকটিশিয়াস পার্টিকেল মিউ, এটা অনেকে বলে রিলেটিভ পার্টিকেল মিউ, ওটার ভেলোসিটি, ওটার সঙ্গে আর লিটল আর ডট আছে, লিটল আর ডট হচ্ছে ওই ফিকটিশিয়াস পার্টিকেলের ভেলোসিটি। তাহলে ফিকটিশিয়াস পার্টিকেলের মোমেন্টাম হচ্ছে মিউ আর ডট, যেটাকে আমি পি আর, পি ছোটাতে আর দ্বারা প্রকাশ করেছি। তাহলে পি সাব ছোটাতে আর ভেক্টর স্কোয়ার ডিভাইড বাই 2 মিউ, এটাই হচ্ছে সেই ফিকটিশিয়াস পার্টিকেল যেটার ম্যাস মিউ, ওটার মোমেন্ট, ওটার কাইনেটিক এনার্জি এক্সপ্রেস ইন টার্মস অফ দি মোমেন্টাম। তাহলে এই দুটো টার্ম হলো কাইনেটিক এনার্জি অফ দ্য টু পার্টিকলস in the laboratory frame expressed in terms of two momenta. এই মোমেন্টাম হলো কিন্তু ফিকটিশিয়াস মোমেন্টাম, ভার্চুয়াল মোমেন্টাম। সেন্টার ম্যাসের মোমেন্টাম নাই, তার সত্ত্বেও ধরে নিচ্ছে সেন্টার ম্যাস একটা মোমেন্টাম আছে, as if সেন্টার ম্যাসে পুরো ম্যাসটা কনসেন্ট্রেট করা আছে। ফিকটিশিয়াস কোনো পার্টিকেল নাই, আমার পার্টিকেল হচ্ছে দুটো, একটা M1 একটা M2। আমি যদি সেন্টার ম্যাস ফ্রেমে দুটো পার্টিকেলের কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে চাই, সেই মানটা ল্যাবরেটরি ফ্রেমে কাইনেটিক এনার্জি চাইতে কম হবে, এবং সেন্টার ম্যাসে কাইনেটিক এনার্জি এই ফর্মুলা দ্বারা প্রকাশ করা যাবে। একটা ফিকটিশিয়াস পার্টিকেল নিলা যেটার ম্যাস হচ্ছে মিউ, মিউ অবশ্যই M1 M2 সঙ্গে রিলেটেড এই ফর্মুলা দ্বারা, এবং মিউর ভেলোসিটি হচ্ছে ওই দুটো পার্টিকেল আছে 1 and 2, ওই দুটো পার্টিকেলের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি, ওটাই হচ্ছে ফিকটিশিয়াস পার্টিকেলের ভেলোসিটি। তাহলে সেই ফিকটিশিয়াস কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ মিউ লিটল আর ডট স্কোয়ার্ড। লিটল আর ডট কিন্তু হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য টু পার্টিকলস, এটাকে লেখা যাবে স্কোয়ার বাই 2 মিউ। সো দিস ইজ রিয়েলি দ্য হ্যামিল্টনিয়ান। এখন এখান থেকে দেখো এটা কিন্তু খুব ভালো হয়েছে আমার। কেন? We see that the classical Hamiltonian splits in two parts, one part containing only capital R and the other containing only little r. শুধু শুধু এই টার্মে শুধু শুধু পিআর আছে। কোয়ান্টাম মেকানিক্যালি পিআর কে কিভাবে লিখবো? এটা তো ক্লাসিক্যাল হ্যামিল্টন লিখেছি। কোয়ান্টাম মেকানিক্যালি পিআর কিভাবে লিখবো? পিআর এর মধ্যে আছে, পিআর ক্লাসিক্যালি পিআর হচ্ছে এম আর ডট, আর আসলে আর ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড এই এখানে আছে, এখানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড নাই এই দুটো টার্মে, এখানে আছে লিটল এক্স লিটল ওয়াই লিটল জেড। আচ্ছা, এটা হচ্ছে ক্লাসিক্যাল মোমেন্টাম পি আর ডট। ওকে, পি আর ডট, সরি পি আর। এটা কোয়ান্টাম মেকানিক্যালি এই পি আর কে কিভাবে লেখা হবে? পি আর ভেক্টরকে কোয়ান্টাম মেকানিক্যালি আমি হ্যামিল্টনিয়ান অপারেটর করব, তাহলে পি আর হয়ে যাবে একটা অপারেটর। ঠিক আছে, পি আর অপারেটর হলো। এখন কোয়ান্টাম মেকানিক্যালি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে পি আর, পি বড় আর অপারেটর কিভাবে লেখা হবে? IH cut del del. রাইট, লেখা হবে মাইনাস আই এইচ কাট ডেল আর, ডেল ক্যাপিটাল আর। তাহলে পি আর স্কোয়ার কিভাবে লেখা হবে? মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল আর স্কোয়ার। তাহলে পুরোটা কিভাবে লেখা হবে? মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল ক্যাপিটাল আর স্কোয়ার ওভার 2m। এটাকে লেখা হবে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2 মিউ ডেল ছোট হাতের আর স্কোয়ার। ডেল ছোট হাতের আর স্কোয়ার মানে হচ্ছে ওই যে d2 বাই d ছোট হাতের এক্স স্কোয়ার প্লাস d2 প্লাস d ওয়াই ছোট হাতের ওয়াই স্কোয়ার ইত্যাদি। আর ডেল ক্যাপিটাল আর স্কোয়ার মানে হচ্ছে d2 বাই d বড় হাতের এক্স স্কোয়ার প্লাস d2 পার্শিয়াল d2 বাই d বড় হাতের ওয়াই স্কোয়ার, এভাবে যাবে। We see that the classical Hamiltonian splits. Classical Hamiltonian যদি স্প্লিট করে দুটো ভ্যারিয়েবলে, কোয়ান্টাম হ্যামিল্টনিয়ানও স্প্লিট করবে। We see that the classical Hamiltonian splits in two parts. One part contains only capital
r and the other contains only little r. English ভুল টুল আছে। The part depending on capital R, that is half m capital R dot square, এটাকে লিখেছি pr square by 2m, is the kinetic energy of the center of mass, as if all the mass is concentrated there. The other part, যেটা half mu ছোট হাতের r dot square, যেটাকে লিখেছি p ছোট হাতের r vector square divided by 2 mu plus v ছোট হাতের r এর মডুলাস। এখন এই মডুলাস চিহ্ন তুলে দিয়েছি, আর এর উপরে ভেক্টর সাইনটা তুলে দিয়েছি। Other part is the total energy, kinetic plus potential of relative motion. তার মানে there's total energy in the center of mass frame. এই দুটো মিলে হয় total energy in the center of mass frame. The Hamiltonian operator এখন H as given in equation 3 can also be separated in two parts. One part depending on capital R and the other depending on little r. The Hamiltonian operator প্রথম প্রকাশটা ছিল এইরূপ, এইভাবে প্রকাশ করেছি। এখন তুমি এই ফর্মুলা থেকে শুরু করে ওই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করে এই দুটো টার্মকে এভাবে লেখা যাবে, minus h square by 2 capital M del capital R squared minus h square 2 mu del little r square, ওইভাবে লেখা যাবে এই দুটোকে মিলে। এটা করে দেখো। বেস্ট হচ্ছে ওই ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ানে এটা বসিয়ে দাও, পি আর এর পরিবর্তে বসিয়ে দাও মাইনাস আই এইচ কাট ডেল আর, আর পি ছোট হাতের আর এর সাপেক্ষে পরে দাও মাইনাস আই এইচ কাট ডেল ছোট হাতের আর, তারপর স্কোয়ার করো। তাহলে কোয়ান্টাম হ্যামিল্টনিয়ান দাঁড়াবে এইটা, টু পার্টিকেলের কোয়ান্টাম হ্যামিল্টনিয়ান দাঁড়ালো এটা নতুন ভ্যারিয়েবলের সাপেক্ষে, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2 ক্যাপিটাল এম। দেখো ক্যাপিটাল এম হচ্ছে টোটাল ম্যাস m1 plus m2 del sub r, del উপরে ভেক্টর দিয়েছে, এটা ভেক্টর, শুধু থাকলে এটা ভেক্টর অপারেটর, ওটার স্কোয়ার। অনেকে যখন স্কোয়ার লেখি একটা ভেক্টর স্কোয়ার লেখে ভেক্টর চিহ্ন রাখে না, অনেকে ভেক্টর চিহ্ন রাখবে না, অনেকে রাখে, আমি রেখেছি। h square by 2 mu del ছোট হাতের r স্কোয়ার del বড় হাতের r স্কোয়ার হচ্ছে লাপ্লাসিয়ান in terms of the coordinates capital X capital Y capital Z, কারণ r ভেক্টরের কোঅর্ডিনেট হচ্ছে ক্যাপিটাল X ক্যাপিটাল Y, del r স্কয়ার মানে হচ্ছে লাপ্লাস, এটা লাপ্লাসিয়ান। ডেরিভেটিভ গুলো কার সাপেক্ষে করছি? আমি ডেরিভেটিভ গুলো নিচ্ছি ক্যাপিটাল X ক্যাপিটাল Y এবং ক্যাপিটাল Z এর সাপেক্ষে। যে ক্যাপিটাল X ক্যাপিটাল Y ক্যাপিটাল Z হচ্ছে সেন্টার অফ ম্যাসের কোঅর্ডিনেটস, তার মানে এই ভেক্টর বড় হাতের আর যে ভেক্টরটা আছে সেটার কম্পোনেন্টস তিনটা হচ্ছে x বড় হাতের x বড় হাতের y বড় হাতের z, আর del ছোট হাতের r square is the Laplacian expressed in terms of the coordinates of little r. Little r মানে রিলেটিভ ভেক্টর, little r এর কোঅর্ডিনেটস কি? ছোট হাতের x ছোট হাতের y ছোট হাতের z, তার মানে ছোট হাতের x স্কয়ার ডেরিভেটিভ with respect to ছোট হাতের x স্কয়ার যোগ ছোট হাতের y স্কয়ার দুটা, আর এখানে ডেল, এই ডেলটা উঠে গেছে, ডেল জেড স্কয়ার। ওকে, এখানে অবশ্যই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ মাস রেডিয়াস ভেক্টর ক্যাপিটাল আর, এন্ড ছোট হাতের এক্স ওয়াই জেড আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য রিলেটিভ ভেক্টর ছোট হাতের আর। এখন ইন টার্মস অফ লিটল আর এন্ড ক্যাপিটাল আর আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন কি? টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনটা কি সেটা বলার আগে বলো এখন আমি কি সুবিধা পেলাম? আমি r1 r2 ভ্যারিয়েবল না করে ভ্যারিয়েবল চেঞ্জ করেছি, ট্রান্সফর্ম করেছি। এখন আমার নতুন ভ্যারিয়েবল হচ্ছে ছোট হাতের আর ভেক্টর এবং বড় হাতের আর ভেক্টর। আমি আসলে বোঝাতে চাই এখন আমার ভ্যারিয়েবল হচ্ছে ছোট হাতের এক্স ওয়াই জেড এবং বড় হাতের এক্স ওয়াই জেড। তাতে আমি কি সুবিধা পাবো এই হ্যামিল্টনিয়ান ব্যবহার? আগের প্রথম স্টেপে যে হ্যামিল্টনিয়ান লিখেছিলাম ইন টার্মস অফ ভ্যারিয়েবল r1 and r2, এই হ্যামিল্টনিয়ান ব্যবহার করে আমি সলিউশনই করতে পারবো না। তাহলে আমি ভ্যারিয়েবল চেঞ্জ করে কি সুবিধা পেলাম? এখন অ্যাটলিস্ট সলভ
কোন টেকনিক ব্যবহার করে সলভ করব? সেপারেশন অফ ভ্যারিয়েবল। সেপারেশন অফ ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করে আমি আমার সলিউশনটা করতে পারবো। অ্যাটলিস্ট সলিউশন একটা ধাপ আমি করতে পারবো। কিভাবে বুঝলাম আমি সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করতে পারবো এই হ্যামিল্টনিয়ান দিয়ে? হ্যামিল্টনিয়ানে কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছে। হ্যামিল্টনিয়ান যখন দুটো ভাগে ভাগ হয়, ওই ভাগগুলোকে বলা টার্মস। হ্যামিল্টনিয়ানকে আমি দুটো টার্মে লিখতে পারবো। একটা টার্ম, প্রথম টার্মটা মিলে একটা, আর শেষে দ্বিতীয় এবং তৃতীয় টার্ম মিলে আরেকটা টার্ম করতে পারবো। এখানে একটা ব্র্যাকেট দিলে এটা আরেকটা টার্ম হবে। এখানে একটা প্লাস দিয়ে তারপর মাইনাস সাইনটা কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে ফেলবো। ব্র্যাকেটের ভিতরে একটা টার্ম আর এটা আরেকটা টার্ম। ব্র্যাকেটের ভিতরে টার্মটা আবার দুটো টার্মের সমষ্টি, ওভাবে বলতে পারো। আমি যদি এখানে ব্র্যাকেট দিয়ে লিখি, এখানে একটা দিলাম একটা ব্র্যাকেট, প্লাস করে এই মাইনাস সাইনটা ভেতরে নিয়ে যাব, তারপরে এইখানে দেবো একটা ব্র্যাকেট। প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রথম টার্ম, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় টার্ম, দ্বিতীয় টার্মে আবার দুটো টার্ম। ঠিক আছে? হ্যামিল্টনিয়ানকে যদি আমি এভাবে ভাগ করতে পারি, হ্যামিল্টনিয়ানকে প্রোডাক্ট ভাগ হবে না, টার্মে ভাগ হবে। টার্মস গুলো দিয়ে আমি যোগ বিয়োগ করি, ফ্যাক্টর দিয়ে আমি গুণ অথবা ভাগ দেই, গুণ অথবা ভাগ দেই। টার্মস গুলো আমি যোগ বিয়োগ করি, ফ্যাক্টর গুলি আমি গুণ ভাগ করি। হ্যামিল্টনিয়ান এই একটা পার্ট। আমি বলবো হ্যামিল্টনিয়ানকে ফ্যাক্টর করেছি, দুটো ফ্যাক্টরে ভাগ করেছি, এই কথাটা বলা যাবে? এটা ভুল কথা। হ্যামিল্টনিয়ানকে দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্ট ডিপেন্ডস অন ক্যাপিটাল আর, দ্বিতীয় পার্টে দুটো টার্ম আছে, ডিপেন্ডস অন অনলি ভেক্টর লিটল আর। হ্যামিল্টনিয়ান যদি এইভাবে ভাগ করা যায়, এইভাবে ভাগ করতে সক্ষম হলাম, কারণ আমি ভ্যারিয়েবল চেঞ্জ করে ছোট হাতের আরটাই আমার ভ্যারিয়েবল। R1 R2 করলে কিন্তু এখানে ছোট হাতের আর এর পরিবর্তে আমাকে R1 - R2 লিখতে হবে মড। তখন কিন্তু R1 R2 আলাদা করা যাবে না। এখন R1 R2টাই আমি আমার ভ্যারিয়েবল করলাম, দুটার মধ্যে একটা করলাম R1 এটা আসলে R1 - R2 মড, সেটাকে আমি বললাম আর, ওইটা আমার একটা ভ্যারিয়েবল। তাহলে অন্য ভ্যারিয়েবল হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখলাম এইভাবে। আমার হ্যামিল্টনিয়ান, এটা হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন করিনি, শুধু এক্সপ্রেশনটা পাল্টে দিয়েছি, নতুন ভ্যারিয়েবল ব্যবহার করেছি। নতুন ভ্যারিয়েবল হচ্ছে আমার ছোট হাতের আর ভেক্টর এবং বড় হাতের আর ভেক্টর। ছটা কোঅর্ডিনেটস আছে এখানে। আসলে ছোট হাতের আর এর জন্য ছোট হাতের XYZ, বড় হাতের আর এর জন্য বড় হাতের XYZ। আর ওয়েভ ফাংশন of the two body system is now considered a function of little r and capital R. আমি ভ্যারিয়েবল চেঞ্জ না করলে this would be considered as a function of R1 and R2. ঠিক আছে? Any function of R1 and R2 can also be considered as a function of little r and capital R. So psi, which is now considered a function of little r and capital R, H psi equal to E psi. এটাই তো হচ্ছে eigenvalue equation for the Hamiltonian. Hamiltonian acting upon the wave function gives you the eigenvalue of the Hamiltonian. Hamiltonian eigenvalue কে এনার্জি বলে, times the wave function. This is the eigenvalue equation for the Hamiltonian operator. এই মুহূর্তে আমার ই জানা নেই। ই জানতে গেলে আমাকে একটা স্পেসিফিক সিচুয়েশনে যেতে হবে। আমি যখন হাইড্রোজেন অ্যাটম নিয়ে কাজ করা শুরু করব সিচুয়েশনে, সেইখানে সলিউশনের প্রক্রিয়া থেকে ই এর মান বেরিয়ে আসবে এবং ই এর করসপন্ডিং ওয়েভ ফাংশন বেরিয়ে আসবে। দুটো একসঙ্গে বেরোবে, দুটো একসঙ্গে আসবে। This equation now, a equation can be solved by the technique of separation of variables. এইখানে এটাই হচ্ছে উদ্দেশ্য, এত কষ্ট করার উদ্দেশ্য হলো এটাই। This now I can solve by the technique of separation of variables. তুমি চেষ্টা করে দেখো, তুমি যদি এই ইকুয়েশন দেখেই বুঝতে না পারো যে এখানে সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক অ্যাপ্লাই করা যাবে, আমি এখন বুঝতে পারছি, কারণ
হ্যামিল্টনিয়ান দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ হ্যামিল্টনিয়ান দুই ভাগে ভাগ হয়েছে, এক ভাগে শুধু লিটল আর আছে, আরেক ভাগে অন্য ভাগে শুধু ক্যাপিটাল আর আছে। ক্যাপিটাল আরটা হচ্ছে এখানে প্রথম টার্ম, আর দ্বিতীয় ভাগে দ্বিতীয় এবং তৃতীয় টার্ম মিলে দ্বিতীয় ভাগ হয়েছে। তাহলে অবশ্যই এখানে সেপারেশন ভ্যারিয়েবল টেকনিক ব্যবহার করা যাবে। তুমি যদি এটা নাও জানতে, তুমি ধরে নাও যা ব্যবহার করা যাবে, এই টেকনিক শুরু করে দাও। ব্যবহার করা যাবে হলে তো ভালোই, তুমি পার পেয়ে যাবে, তুমি স্টেপে পৌঁছে যাবে। আর ব্যবহার করা যে না যায় তাহলে মাঝপথে তুমি আটকে যাবে, আটকে যাই বলবে একটা ব্যবহার করা যাবে না এই টেকনিকটা। কিন্তু আমি এখন এই বলতে পারছি ব্যবহার করা যাবে, দেখা যাক কিভাবে ব্যবহার করা যাবে। সেপারেশন ভ্যারিয়েবল টেকনিকের প্রথম ধাপে হচ্ছে লেখো ওয়েভ ফাংশন which is to be a function of little r and capital R, it must be of this form. এটা একটা রেস্ট্রিকটিভ ফর্ম, এটা একটা বিশেষ ফর্ম। It must be some function of capital R times some function of little r. দুটো ফাংশনের প্রোডাক্ট হিসাবে লেখা যাবে। এখন আমি বলতে চাই যে the full wave function can be factored. এখানে factored হয়েছে, can be factored into two parts. One part called phi is a function of capital R only. The other part, other factor called ছোট হাতের psi is a function of little r only, little r vector only. Little r vector মানে হচ্ছে function of ছোট হাতের x, ছোট হাতের y, ছোট হাতের z. This is a function বড় হাতের x, বড় হাতের y, বড় হাতের z. অত পুরোপুরি না লিখে ক্যাপিটাল আর বলে ভেক্টর চিহ্ন দেই। So the wave function can be factored. One of the factors is a function of capital R only. Other factor is a function of little r only. যেমন লিখেছি এখানে। এই assume form, এটা আমি আমার শ্রোডিঙ্গার ইকুয়েশন অ্যাপ্লাই সাবস্টিটিউট করো। এইটা এই ফর্মটা শ্রোডিঙ্গার ইকুয়েশন সাবস্টিটিউট করো, করে ক্যাপিটাল সাই দিয়ে ভাগ দিয়ে দাও, কি হয় দেখো না। এটা যদি আমি ক্যাপিটাল সাই এইটা এই ফর্মটা ক্যাপিটাল ফাই গুণ লিটল সাই, ক্যাপিটাল ফাই গুণ লিটল সাই যদি এখানে সাবস্টিটিউট করি, তারপর যদি ক্যাপিটাল সাই দিয়ে ভাগ করি, রাইট হ্যান্ড সাইডে কি থাকবে? রাইট হ্যান্ড সাইডে শুধু ই থাকবে। ক্যাপিটাল সাই যেই ফর্মে লেখো না কেন, যেই ফর্মেই লেখো না কেন, প্রোডাক্ট ফর্মে লেখো কিংবা প্রোডাক্ট ফর্মে নাই লেখো, ক্যাপিটাল সাই দিয়ে ভাগ দিলে রাইট হ্যান্ড সাইডে ই থাকবে। এখন এইটাকে যদি সাই দিয়ে ভাগ দেই, এখন তুমি সাই ক্যান্সেল করতে পারো না, কারণ এখানে তো সাইর উপর অপারেট করবে, তো এগুলো তো ডিফারেন্সিয়াল অপারেটর। এগুলো মাল্টিপ্লিকেটিভ অপারেটর হলে সাই ক্যান্সেল করতে পারতে। যেমন এখানে মাল্টিপ্লিকেশন আছে, ই টাইমস সাই, ডিভাইড বাই সাই করলে সাই ক্যান্সেল করে যাবে। এখানে এইচ অ্যাক্টিং অন সাই, অনেকে বলে এইচ টাইমস সাই ডিভাইড বাই সাই, এখন সাই কাটবে না। সাই কাটবে কি? কাটবে না। আচ্ছা, এখন এসিউম ফর্মটা বসাবো। লেফট হ্যান্ড সাইডে কি হয় দেখো, রাইট হ্যান্ড সাইডে ই হবে, সাই দিয়ে ভাগ দেব। লেফট হ্যান্ড সাইডে এইচ ক্যাপিটাল সাইড হবে অ্যাক্ট করবে, অপারেশনটা কমপ্লিট করো, অপারেশনটা করে ফেলো, করে তারপরে সাই দিয়ে ভাগ দেওয়া যাবে। সাইটা লেখো এইভাবে লেখো, phi of capital R, psi of little r. Phi of capital R, psi of little r. Psi of little r, এই অপারেটর psi of little r এর উপরে অ্যাক্ট করবে না। তাহলে psi of little r একদম বাম পাশে নিয়ে যাও। del r অপারেটর তো phi এর উপরে অ্যাক্ট করবে, কারণ phi is the function of r. তাহলে এখানে প্রথম টার্মে কি হবে? মাইনাস h কাট স্কয়ার বাই 2m হবে মাইনাস ছোট হাতের সাই ফাংশন অফ লিটল আর h কাট স্কয়ার বাই 2m ডেল ক্যাপিটাল আর স্কয়ার ফাই, ফাইর উপরে ডেল আর স্কয়ার এক করবে, তারপরে সাই দিয়ে ভাগ হলো। সাই আবার আছে ফাই টাইমস লিটল সাই, এখানে লিটল সাই বাইরে এসেছিল, লিটল সাই ক্যান্সেল হয়ে যাবে, তো থাকবে মাইনাস 1/5। তাহলে ভাগ দেওয়ার পরে প্রথম টার্মে থাকবে মাইনাস অথবা মাইনাস 1/5 h কাট স্কয়ার বাই 2m del r স্কয়ার ফাই।
তারপরে এই দুটো টার্ম হ্যান্ডেল করো। এখন এই দুটো টার্ম এক করবে সাই অফ আর এর উপরে, ফাই অফ আর এর উপরে এক করবে না। তাহলে এই দুটো টার্ম অ্যাক্টিং অন লিটল সাই, ফাইটা একেবারে বাইরে, তারপরে বড় হাতের সাই দিয়ে ভাগ দিবে, তাহলে ফাই ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 1/সাই। তাহলে ছোট হাতের সাই, তাহলে ছোট হাতের সাইয়ের জন্য কি থাকবে? 1/সাই, আর ওই অপারেটরটা, যে অপারেটরটা আর এর উপর নির্ভর করে, অ্যাক্টিং অন ছোট হাতের সাই। বড় হাতের ফাই 1 বড় হাতের ফাই which is a function of r, তারপরে এই অপারেটরটা অ্যাক্টিং অন ফাই। তো সাই অফ আর, দ্বিতীয় অপারেটরটা দ্যাট ডিপেন্ডস অনলি আপন আর, এটা সাইয়ের উপরে অ্যাক্ট করে। এটা করলাম। সাই দিয়ে ভাগ করতে সুবিধা হলো যে এই ক্যাপিটাল সাই দিয়ে ভাগ, পুরো ওয়েভ ফাংশনে ভাগ দেওয়াতে আমার সুবিধা হলো যে লেফট হ্যান্ড সাইডে যে দুটো টার্ম আছে, এই টার্মে শুধু ক্যাপিটাল আর আছে, লিটল আর। ভাগ না দিলে এখানে কি থাকতো? ভাগ না দিলে এখানে থাকতো, উপরে থাকতো সাই অফ আর, আর ভাগ না দিলে এখানে উপরে থাকতো ফাই অফ ক্যাপিটাল আর। ভাগ দেওয়ার পরে ফাই ক্যান্সেল হয়ে গেছে, সাই নিচে চলে আসলো, সাই অফ লিটল আর। এখানে উপরে ছিল সাই অফ লিটল আর, আর বড় হাতের সাই দিয়ে ভাগ দিলে উপরের সাইটা নিচের সাইটা ক্যান্সেল করব, নিচে থেকে গেল ফাই। তাতে আমার সুবিধা হলো এই প্রথম টার্মে শুধুমাত্র ক্যাপিটাল আর আছে, দ্বিতীয় টার্মে শুধুমাত্র আমার আর আছে। So left hand side first term is a function of r, বড় হাতের আর। সেকেন্ড টার্ম is a function of ছোট হাতের আর। সেকেন্ড টার্মে আবার দুটো টার্ম আছে, প্রতিটা টার্মে ছোট হাতের উপর নির্ভর করে। ব্র্যাকেটের ভিতরে যেগুলো সেগুলো বলছে টার্ম, আবার এখানে ব্র্যাকেটের ভিতরে এটা টার্ম, পুরোটা টার্ম। আবার টার্মের ভিতরে দুটো টার্ম আছে, দুটো টার্মের সমষ্টি করে একটা টার্ম গঠন করলাম। এই টার্মটা আলাদাভাবে গঠন করা হলো কারণ এই টার্মে শুধুমাত্র ছোট হাতের আর আছে। এখন ফার্স্ট টার্মটা ফাংশন অফ ক্যাপিটাল আর, ছোট টার্মটা ফাংশন লিটল। জেনারেলি বলতে হবে ফার্স্ট টার্ম ইজ এ ফাংশন অফ ক্যাপিটাল আর এবং সেকেন্ড টার্ম ইজ এ ফাংশন অফ লিটল আর। সাই ইজ এ ফাংশন অফ লিটল আর। এটাকে অনেকভাবে ম্যানিপুলেট করেছি, এক অপারেটর দিয়ে এক করিয়েছি, তারপরে সাই দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে, এত শত করার পরে শেষ ধাপে যখন পৌঁছাবো তখন it should be a function of r. In general, it should be a function of r. একইভাবে এখানে শুরু করেছি একটা ফাংশন নিয়েছে ফাই, which is a function of capital R, সেটার উপর অনেক ম্যানিপুলেট করেছি। ম্যানিপুলেট করে কি, এটাকে ল্যাপ্লাসিয়ান অপারেটর দিয়ে এক করিয়েছি, এটা দিয়ে গুণ দিয়েছি, তারপরে আবার ফাই দিয়ে ভাগ দিয়েছি, দেওয়ার পরে শেষ স্টেপে যেটা থাকবে সেটা ফাংশন অফ ক্যাপিটাল। তার মানে প্রথম টার্ম শুড বি আ ফাংশন, ইজ আ in general is a function of capital R. দ্বিতীয় টার্ম is a function of little r, একটা ফাংশন অফ ক্যাপিটাল R, ক্যাপিটাল আর মানে একটা ভ্যারিয়েবল, ফাংশন অফ অন্য ভ্যারিয়েবলের ফাংশন যোগ আরেকটা ফাংশন, এই ফাংশনটা এখন অন্য ভ্যারিয়েবলের ফাংশন আর এর ফাংশন। ফাংশন অফ ক্যাপিটাল আর যোগ ফাংশন অফ লিটল আর মিলে কনস্ট্যান্ট। এখন এই ক্যাপিটাল আর এবং লিটল আর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ক্যাপিটাল আর এবং লিটল আর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো মানে কি? আমি যখন একটা পার্টিকেলের, এখন ধরো এখানে তো আমি টু পার্টিকেল ডাইনামিক্স দেখছি, আমার 6টা ভ্যারিয়েবল। আসলে 6টা ভ্যারিয়েবলকে ছোট করে বলছি, একটা ছোট হাতের আর, একটা বড় হাতের আর। যখন বলি ছোট হাতের, আসলে মিন করি আমি 3টা, এক ছোট হাতের এক, ছোট হাতের ওয়াই, ছোট হাতের জেড। যখন বলি আমার ভ্যারিয়েবল বড় হাতের আর, আসলে আমি বলতে চাচ্ছি তোমাদেরকে বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই, বড় হাতের জেড, এই 3টা। 3 3 6। এত কথা বলবো না, বলবো বড় হাতের আর ভ্যারিয়েবল, কিন্তু তোমাদের বুঝে নিতে হবে আসল কথা কি।
তাহলে এখানে ভ্যারিয়েবল হচ্ছে একটা ছোট হাতের আর, দ্বিতীয়টা বড় হাতের আর। ইন জেনারেল প্রথম টার্ম ইজ এ ফাংশন অফ ক্যাপিটাল আর এবং দ্বিতীয় টার্ম ফাংশন অফ লিটল আর। লিটল আর এবং ক্যাপিটাল আর তারা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একে অপরের ইন্ডিপেন্ডেন্ট। একে অপরের ইন্ডিপেন্ডেন্ট কথাটা মানে কি? অপরের ইন্ডিপেন্ডেন্ট কথার মানে কি? মানে আমি ইচ্ছা করলে সেপারেট করি। রাইট, সেপারেট না। একে অপরের ইন্ডিপেন্ডেন্ট মানে তারা সেপারেট, এটা কনসিকুয়েন্স। একে অপরের ইন্ডিপেন্ডেন্ট মানে আমি ইচ্ছা করলে যে কোনো ভ্যারিয়েবলকে চেঞ্জ করতে পারবো, অন্যটাকে কনস্ট্যান্ট। ক্যাপিটাল আর এর কোনো পরিবর্তন না করে লিটল আর এর পরিবর্তন করতে পারি। লিটল আর এর পরিবর্তন কিভাবে করব? ওই লিটল আর এর যে তিনটা কম্পোনেন্ট আছে, ছোট হাতের এক্স, ছোট হাতের ওয়াই, ছোট হাতের জেড, ওই তিনটার যে কোনো একটা ভ্যারিয়েবল চেঞ্জ করলেই লিটল আর চেঞ্জ হবে। আমি ইচ্ছা করলে দুইটা চেঞ্জ করতে পারি, তিনটা, কিন্তু বড় হাতের আর কে আনএফেক্টেড রেখে আমি ছোট হাতের আরটাকে চেঞ্জ করতে পারি। বড় হাতের আর হচ্ছে সেন্টার অফ ম্যাস। সেন্টার অফ ম্যাস কে অপরিবর্তিত রেখে আমি দুটো পার্টিকেলের মধ্যে রিলেটিভ দূরত্ব বাড়াতে কমাতে পারি, ডাইরেকশন চেঞ্জ করতে পারি, এন্ড ভাইস ভার্সা। ছোট হাতের আর কে চেঞ্জ করতে পারি বড় হাতের, ছোট হাতের আর কে কনস্ট্যান্ট বড় হাতের আর কে চেঞ্জ করতে পারি। সাপোজ আমি সেটা করলাম, আমি উভয় চেঞ্জ করতে পারি ইচ্ছে করলে। আমি পার্টিকেলটার কোঅর্ডিনেট এমন ভ্যারি করলাম যে শুধু দুটো পার্টিকেলের মধ্যে রিলেটিভ কোঅর্ডিনেট চেঞ্জ করে দিলাম, কিন্তু তাদের সেন্টার অফ ম্যাস অপরিবর্তিত রাখলাম। তার মানে ক্যাপিটাল আর অপরিবর্তিত রেখে লিটল আর যদি চেঞ্জ করি, তাহলে এই 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 ফর্মুলাটা দেখেই মনে হচ্ছে যে যেহেতু দ্বিতীয় টার্মটা ফাংশন অফ লিটল আর করলে এটার পরিবর্তন হবে, কিন্তু ক্যাপিটাল আর এর তো কোনো পরিবর্তন করি নাই। ইচ্ছা করলে পারতাম, আমি এটা আমার না করেও আমি পার পাবো, কারণ তারা তো ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু ক্যাপিটাল আর এবং লিটল আর ইন্ডিপেন্ডেন্ট, আমি ক্যাপিটাল আর কে অপরিবর্তিত রেখে লিটল আর কে পরিবর্তন করতে পারি। সেটা যদি করি তাহলে এই প্রথম টার্মের কোনো পরিবর্তন হলো না, কারণ ক্যাপিটাল আর এর কোনো পরিবর্তন করি নাই। দ্বিতীয় টার্মের পরিবর্তন হবে কারণ ছোট হাতের আর পরিবর্তন করেছি। দ্বিতীয় টার্মের যদি পরিবর্তন, তাহলে প্রথম টার্ম যোগ দ্বিতীয় টার্ম করে কনস্ট্যান্ট কিভাবে থাকবে? তার মানে যদিও এটা দেখেই মনে হচ্ছে ফাংশন অফ লিটল আর, আসলে এটা কনস্ট্যান্ট। লিটল আর পরিবর্তন করলে দ্বিতীয় টার্মের কোনো পরিবর্তন হবে না, সাইটা পরিবর্তন হবে। সাই ইজ এ ফাংশন অফ আর, কিন্তু সাই এমন ধরনের ফাংশন যে পুরোটা পরিবর্তন হবে না যদি আমি ছোট হাতের আর পরিবর্তন করি। ছোট হাতের আর পরিবর্তন করার ফলে যদি দ্বিতীয় টার্মটা পরিবর্তন হয়, তাহলে তো দুটো টার্ম মিলে কনস্ট্যান্ট থাকবে না। দুটো টার্ম মিলে কনস্ট্যান্ট রাখার জন্য ছোট হাতের আর পরিবর্তন করার সত্ত্বেও এই পুরো জিনিসটার পরিবর্তন হবে না। সাইয়ের পরিবর্তন হতে পারে, কিন্তু পুরো জিনিসটার পরিবর্তন হবে না, পুরো জিনিসটা কনস্ট্যান্ট থাকবে। একইভাবে তুমি অন্যভাবে দেখতে পারো, ভ্যারিয়েবলস গুলোর পরিবর্তন এভাবে করতে পারো। ছোট হাতের আর কে কনস্ট্যান্ট রেখে ওই দুটো পার্টিকেলের মধ্যে রিলেটিভ ভেক্টর কনস্ট্যান্ট, তাদের সেন্টার অফ মাস চেঞ্জ করে দিতে পারি। আমার হাইড্রোজেন অ্যাটমটা এই রুম থেকে শিফট করে ওই রুমে নিয়ে গেলাম, তাহলে তো ক্যাপিটাল আর মুভ করে গেল, কিন্তু তাদের মধ্যে রিলেটিভ ভেক্টরটা সেম থাকতো। রিলেটিভ ভেক্টর ছোট তার যদি পরিবর্তন না হয়, তাহলে এটা অবশ্যই কোনো পরিবর্তন হবে না, কিন্তু এটার পরিবর্তন হতে পারে। এটার পরিবর্তন হলে দুটো মিলে আবার কনস্ট্যান্ট থাকবে না। ফলে আমি কনক্লুশনে আসলাম যে বড় হাতের আর পরিবর্তন করলে ফাই এমন ভাবে পরিবর্তিত হবে, তার মানে ফাই বড় হাতের আর এমন ধরনের ফাংশন যে পুরোটার কোনো পরিবর্তন নাই। আর এর পরিবর্তন করলে এই পুরোটার পরিবর্তন নাই, ফাই এর পরিবর্তন আছে।
ছোট হাতের আর পরিবর্তন করলে সাইয়ের পরিবর্তন অবশ্যই আছে, কিন্তু পুরোটার পরিবর্তন তো হবে না, কারণ দুটো মিলে সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। এখন আমি ইচ্ছে করলে ছোট হাতের আর এবং বড় হাতের আর উভয় পরিবর্তন করতে পারি, দুটো পরিবর্তনই করছি একসঙ্গে। এটার পরিবর্তন নাই, যোগ ওটার পরিবর্তন নাই, তাহলে দুটো টার্ম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যোগ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকে। কিন্তু উভয় যদি পরিবর্তন করি আরেকভাবে কনস্ট্যান্ট থাকতে পারতো। এটার একটা পরিবর্তন ওটার পরিবর্তন, উভয়ের পরিবর্তন বিপরীতমুখী হয়ে কোনো পরিবর্তন হলো না, কিন্তু সেভাবে হচ্ছে না, দুটোরই কোনো পরিবর্তন নাই, দুটোই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যোগ কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেভাবে হচ্ছে। সেটাই হতে হবে, কারণ আমি ইচ্ছে করলে ছোট হাতের আর অপরিবর্তিত রাখতে পারি, তখন তো দ্বিতীয় টার্মটা অবশ্যই কনস্ট্যান্ট। আর বড় হাতের আর পরিবর্তন করে যদি আমি এই প্রথম টার্মের পরিবর্তন পাই, তাহলে দুটো মিলে তো পরিবর্তন কনস্ট্যান্ট থাকবে না। তাহলে বড় হাতের আর পরিবর্তন করলে এটা পরিবর্তন নাই, ছোট হাতের আর পরিবর্তন করলে এটার পরিবর্তন নাই, উভয় টার্মেই কনস্ট্যান্ট। শুধু আমি যদি দুটো ভ্যারিয়েবলই একসঙ্গে পরিবর্তন করি, ছোট হাতের আর বড় হাতের আর, এটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, ওটাও কনস্ট্যান্ট থাকছে, দুটো কনস্ট্যান্ট মিলে কনস্ট্যান্ট। তাহলে এখন পড়ো। Since the first term on the left hand side, এটা first term on the left hand side, depends only on capital R, and the second term depends only on little r, is এখানে little r. Okay, this equation is true, এই ইকুয়েশনটা কারেক্ট হবে, this equation মানে equation 8, this equation is true if each term is equal to a constant. এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে এই ইকুয়েশন সত্যি হতে পারে, আদারওয়াইজ সত্যি হতে পারে না। তাহলে এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট দুটো কনস্ট্যান্টের মান এক হতেও এমন কোনো কথা নেই। তাহলে প্রথম টার্ম ইজ এ কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট বললাম ধরো ইসিএম। কেন ইসিএম বললাম, একটা এটা পরের ঘটনা, একটা পরেরটা ফিজিক্যাল ভৌত তাৎপর্য অ্যান্টিসিপেট করে ইসিএম লিখলাম। ইসিএম এখন একটা কনস্ট্যান্ট, সি1 লিখতে পারতাম। প্রথম টার্মটা একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টকে বলা হলো ইসিএম। ই দেখে মনে হচ্ছে এনার্জি, সিএম দেখা মনে হচ্ছে সেন্টার অফ মাস, তাহলে ইসিএম নিশ্চয়ই একটা ভৌত তাৎপর্য থাকবে। সেটা কথা চিন্তা করে নোটেশনটা এখন থেকে চেঞ্জ করলাম, এইভাবে দিলাম। আমি এখানে নোটেশনটা এইভাবে দিতে পারতাম, কনস্ট্যান্ট সি1, দ্বিতীয় টার্মটা কনস্ট্যান্ট সি2, ওই দাও যেত। প্রথম টার্মটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে বললাম ইসিএম, এখনো ভৌত তাৎপর্য দেইনি ইসিএম এর। ভৌত তাৎপর্যের ইংরেজি ভৌত, ভৌত মানে ভূত, ভৌত মানে কি ভূত, ভৌত মানে হচ্ছে ফিজিক্যাল, ভৌত মানে হচ্ছে ফিজিক্যাল, তাৎপর্য মানে সিগনিফিকেন্স, ফিজিক্যাল সিগনিফিকেন্স বাংলা হচ্ছে ভৌত তাৎপর্য। আমি জাস্ট বলছি একটা কনস্ট্যান্ট, এই ফার্স্ট টার্মটা একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে বললাম ইসিএম, এই কনস্ট্যান্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সেটা এখনো বলছি না, একটু পরেই বলবো। সেকেন্ড টার্মটাও কনস্ট্যান্ট, এটা সেকেন্ড টার্ম, এই কনস্ট্যান্ট হচ্ছে ই প্রাইম বললাম, কনস্ট্যান্ট ই প্রাইমের ভৌত তাৎপর্য দেই নেই। তাহলে ইসিএম যোগ ই প্রাইম মিলে ই, এটা কি, এটা হচ্ছে ল্যাবরেটরি ফ্রেমে আইগেন ভ্যালু ই, তার মানে ল্যাবরেটরি ফ্রেমে টোটাল এনার্জি ই, তো ই হচ্ছে ল্যাব ফ্রেমে টোটাল এনার্জি। ই প্রাইম এটা একটু পরে দেখবো যে এটা ই প্রাইম হবে সেন্টার অফ মাস ফ্রেমের টোটাল এনার্জি, এটার মধ্যে তফাৎ আছে। তাহলে এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট হচ্ছে ইসিএম, এটার একটা কনস্ট্যান্ট ই প্রাইম, ইসিএম যোগ ই প্রাইম মিলে ই হবে, দেয়ারফর ইসিএম যোগ ই প্রাইম ইকুয়াল টু ই। ইসিএম আমি এখনো জানি না, ই প্রাইমও জানি না, ওকে, বাট প্রসিড। দুনিয়াতে 99% লোক এখানে এসে এমন গুলিয়ে যাবে, এগুলো দেখে এমন ভয় পাবে, ইসিএম ই প্রাইম এগুলো তো জানি না, এগুলো কি, এখানেই থেমে যাবে, আর প্রসিড করবে না। প্রসিড করলে যে আবার পরে এক সময় সোজা হয়ে যাবে,
একটু সাহস প্রসিড করতে হবে, রাইট? এখন বলে কি যে হচ্ছে এখানে, এই ইসিএম ই প্রাইম ই এই দিল একটা 99.9% লোক এখানেই থেমে যাবে, আর প্রসিড করবে, ভয় থেমে যাবে না, যে তার অঙ্কের তার নলেজের কমতি হয়ে গেছে, হঠাৎ করে তার অঙ্ক করার ক্ষমতা কমে গেছে, না, এটা দেখে সে ঘাবড়ে যাবে। যে ঘাবড়াবে না, মাথা ঠান্ডা করে প্রসিড করবে, সেই আবিষ্কার করবে। শর্ডিঙ্গার ঘাবড়ায়নি, শর্ডিঙ্গার প্রসিড করে একেবারে শেষ স্টেপে পৌঁছে গেছিল, এই জন্যই শর্ডিঙ্গার যে অন্য সায়েন্টিস্টের অঙ্ক জানে তা না, হয়তো কমই জানে অঙ্ক, ফিজিক্স হয়তো কম জানে, তারপরে সে করে ফেলছে। বোরের চাইতে অনেক ফিজিক্স কম জানতো শর্ডিঙ্গার, কিন্তু বোর এটা করতে পারেন না, এগুলো করছে শর্ডিঙ্গার, মানে হাইড্রোজেন অ্যাটমের সলিউশন। কিন্তু বোর অনেক জ্ঞানী লোক শর্ডিঙ্গারের তুলনায়, ফিলোসফিক্যালি অনেক অনেক ওয়াইজ লোক, কিন্তু শর্ডিঙ্গার ছিল আবার এগুলো করে ফেলছে। ওকে, we can interpret ECM is the energy due to the center of mass motion as observed in the lab frame. ECM কে আমরা ইন্টারপ্রেট করছি এভাবে, একটা ভৌত তাৎপর্য দেওয়ার চেষ্টা করছি। এখন দেখো, ওয়েভ ফাংশনের যে পার্টটা বড় হাতের উপর নির্ভর করে, তার মানে এই পার্টটা তো কনস্ট্যান্ট থাকতো, বড় হাতের আর চেঞ্জ না করতো। সেন্টার ম্যাস যদি কনস্ট্যান্ট থাকতে পারে, সেন্টার ম্যাস প্লেন মুভ করছে না, হতে পারে, এটা স্পেশাল। জেনারেলি সেন্টার ম্যাস মুভ করবে, তাহলে আর পরিবর্তন হবে, তাহলে আর একটা ফাংশন চিন্তা করা যাবে। সো phi is the wave function. ওয়েভ ফাংশনের দুটো পার্ট আছে, দুটো ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর হচ্ছে বড় হাতের phi, আর একটা ফ্যাক্টর হচ্ছে ছোট হাতের psi। বড় হাতের phi ডিপেন্ডস অন ক্যাপিটাল আর, এটার কি, দিস ইজ দ্য ওয়েভ ফাংশন, বড় হাতের phi অফ দ্য সেন্টার অফ ম্যাস। কারণ সেন্টার অফ ম্যাস মুভ করছে, আমি ধরে নিচ্ছি কল্পনায় যে সেন্টার অফ ম্যাস ফ্রেমে যদি একটা পার্টিকেল থাকে, একটা ফিকটিশিয়াস পার্টিকেল থাকে, সেই ফিকটিশিয়াস পার্টিকেলের ম্যাস আমি ধরে নিলাম টোটাল ম্যাস অফ দ্য সিস্টেম। সেই ফিকটিশিয়াস পার্টিকেলের ম্যাসকে আমি নোটেশন দিলাম ক্যাপিটাল এম, এবং ক্যাপিটাল এম সমান সমান m1 যোগ m2 টোটাল ম্যাস। তাহলে ওই সেন্টার ম্যাস মুভ করলে সেই ফিকটিশিয়াস পার্টিকেলের যে ওয়েভ ফাংশন, সেটাকে বলছি ক্যাপিটাল ফাই। ক্যাপিটাল ফাই হবে এইটার, ক্যাপিটাল ফাই শর্ডিঙ্গার ইকুয়েশন হচ্ছে উপরটা। তাহলে ইসিএম হবে এনার্জি অফ দ্য সিস্টেম ডিউ টু দ্য মোশন অফ দ্য সেন্টার অফ ম্যাস। এভাবে বলতে পারি, সেন্টার অফ ম্যাসের মোশনের ফলে কোনো এনার্জি নাই, সব ফিকটিশিয়াস কথা হচ্ছে এখন, ইকুইভ্যালেন্ট কথা, আমার অরিজিনাল হ্যামিল্টনিয়ান is equivalent to this Hamiltonian. Original Hamiltonian যেখানে del1 square del2 square ছিল is equivalent to this Hamiltonian. এই equivalent Hamiltonian কে ফিজিক্যালি ইন্টারপ্রেট করা যায় as if center of mass frame একটা ফিকটিশিয়াস পার্টিকেল আছে, যে ফিকটিশিয়াস পার্টিকেলটার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম হচ্ছে টোটাল ম্যাস, as if আরেকটা ফিকটিশিয়াস পার্টিকেল আছে, যে ফিকটিশিয়াস পার্টিকেলের ম্যাস হচ্ছে লিটল মিউ, রাইট? এবং as if সেই ফিকটিশিয়াস পার্টিকেলটা একটা ফোর্সের আওতায় মুভ করছে, সেই ফোর্সের একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্র থেকে ফিকটিশিয়াস পার্টিকেলের দূরত্ব হচ্ছে r। সব কিন্তু as if এটা ইকুইভ্যালেন্ট। তাহলে আমি কি করেছি, অরিজিনাল টু বডি প্রবলেম, অরিজিনাল ছিল আমার আদিতে যে টু বডি প্রবলেম R1 R2 body 1 and body 2, original two body problem, body 1 and body 2 তো আমার অরিজিনালি ছিল। সেই দুটো বডির জন্য যদি হ্যামিল্টনিয়ান লিখি, এটা
এই হ্যামিল্টনিয়ান নিয়ে আমি কিছুই করতে পারবো না। তাহলে this original two body problem is equivalent to two one body problem. Is equivalent to two one body problem. দুটো ওয়ান বডি প্রবলেমের ইকুইভ্যালেন্ট। একটা বডি হচ্ছে সেন্টার ম্যাস, যেটার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম ধরে নিব। সেন্টার ম্যাসে যদি একটা ফিকটিশিয়াস বডি থাকতো, সে ফিকটিশিয়াস বডির ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, সে ফিকটিশিয়াস বডিটা আপনি মুভ করতো উইদাউট এনি ইনফ্লুয়েন্সিং, উইদাউট এনি ইনফ্লুয়েন্স ফ্রম দি আদার বডি। এখানে দুটো ফিকটিশিয়াস বডি আছে, একটা সেন্টার ম্যাসের ফিকটিশিয়াস বডি, সেন্টার ম্যাস তো বডি না, সেন্টার ম্যাসে কোনো ম্যাস নেই। তা সত্ত্বেও আমি ধরে নিচ্ছি সেন্টার ম্যাসে একটা বডি আছে, সে বডির ম্যাস হচ্ছে টোটাল ম্যাস অফ দ্য সিস্টেম। এই সেন্টার ম্যাস আরেকটা বডি আছে, সেটাও ফিকটিশিয়াস বডি, সেটার ম্যাস হচ্ছে মিউ। সে ফিকটিশিয়াস বডির কোঅর্ডিনেট হচ্ছে ছোট হাতের আর। একটা যে কোনো ফিক্স কেন্দ্র থেকে, একটা কেন্দ্র থেকে, সেই কেন্দ্রটা কিন্তু ইয়ে না, কোঅর্ডিনেট অরিজিন না। একটা ফিকটিশিয়াস পার্টিকেল আছে মুভিং ইন এ সেন্ট্রাল ফোর্স ভি অফ আর। সেই ফোর্সের একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্র থেকে ফিকটিশিয়াস পার্টিকেলের দূরত্ব আর। তাহলে সেই ফিকটিশিয়াস পার্টিকেলের হ্যামিল্টনিয়ান হচ্ছে এটা। ফিকটিশিয়াস পার্টিকেল মিউ এবং ফিকটিশিয়াস পার্টিকেল ক্যাপিটাল দুটার মুভমেন্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। একটার মুভমেন্ট আরেকটার মুভমেন্টকে হ্যাম্পার করে না, কারণ হ্যামিল্টনিয়ান দুই ভাগে ভাগ হয়ে গেছে, তারা ইন্ডিপেন্ডেন্টলি মুভ করছে। সেন্টার অফ ম্যাসে যে যদি ধরে নেই যে একটা ফিকটিশিয়াস পার্টিকেল আছে ক্যাপিটাল এম, সেটা ইন্ডিপেন্ডেন্টলি মুভ করছে। সেই ফিকটিশিয়াস পার্টিকেলের মুভমেন্ট যদি আমি ক্যালকুলেট করতে পারি, সেটাই হবে সেন্টার অফ ম্যাসের মুভমেন্ট। আরেকটা ফিকটিশিয়াস পার্টিকেল আছে যেটা ম্যাস মিউ, সেটার মুভমেন্ট দেখতে গেলে এই হ্যামিল্টনিয়ান দিয়ে সলভ করতে হবে। তাহলে সেই ফিকটিশিয়াস পার্টিকেল এনার্জি হচ্ছে ই প্রাইম, দ্বিতীয়টার। এইটার হচ্ছে এনার্জি হচ্ছে ইসিএম। ওকে, তাহলে দুটো ফিকটিশিয়াস পার্টিকেল আছে, দুটোরই কিন্তু আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন আলাদাভাবে লিখেছি, দুটো আলাদা। এটা হচ্ছে যে সেন্টার ম্যাসে যে একটা ফিকটিশিয়াস পার্টিকেল চিন্তা করছি, সেটার জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, এটাকে এদিকে নিয়ে আসলে লেখা যাবে। আর এটা যদি দ্বিতীয় ফিকটিশিয়াস পার্টিকেল ধরেছি মিউ, সেটার জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশন। দ্বিতীয় ফিকটিশিয়াস পার্টিকেলের ওয়েভ ফাংশন হচ্ছে সাই ফাংশন অফ আর। আমি সাইটাকে সলভ করে ই প্রাইম পেয়ে যাব। তাহলে ই প্রাইম কি হবে? ই প্রাইমকে আমি বলতে পারি দুটো অরিজিনাল পার্টিকেল যেটা তাদের মধ্যে যে রিলেটিভ মোশন আছে, রিলেটিভ মোশনের কারণে যে এনার্জি, সেটা ই প্রাইম। আর ইসিএম কি? ওই দুটো পার্টিকেলের সেন্টার অফ ম্যাস মুভ করতে পারে। সেন্টার অফ ম্যাস যদি মুভ করে, তাহলে কিছু এনার্জি সেন্টার ম্যাসে থাকবে, কিছু এনার্জি সেন্টার ম্যাসে থাকবে। তার মানে ল্যাবরেটরি ফ্রেমে যা এনার্জি, পুরোটা ই প্রাইম হতে পারবে না। ল্যাবরেটরি ফ্রেম এনার্জি ই, সেন্টার অফ ম্যাস ফ্রেমে রিলেটিভ মোশনের যে এনার্জি, সেটা পুরোটা ই হবে না, রিলেটিভ মোশন এনার্জি ই প্রাইম। তাহলে তুমি যদি সেন্টার ম্যাস ফ্রেমে বসে থাকো, তোমার সাপেক্ষে এনার্জি হবে ই প্রাইম, কারণ তুমি তো সেন্টার ম্যাসের মোশন দেখবে না। ল্যাবরেটরি ফ্রেমে যে ব্যক্তি বসে আছে, সে দেখছে টোটাল এনার্জি ই। সেন্টার ম্যাস ফ্রেমে যে ব্যক্তি বসে আছে, সে দেখবে সিস্টেম, কিন্তু এনার্জি একটু কম, পুরো ই নয়, ই প্রাইম। তাহলে বাকিটা কি হলো? বাকিটা আমি বললাম যে বাকিটা যেহেতু বাকিটা হচ্ছে সেন্টার ম্যাস এনার্জি উইথ রেসপেক্ট টু ল্যাব। উইথ রেসপেক্ট টু ল্যাব সেন্টার ম্যাস একটা এনার্জি আছে, সেটা ইসিএম। সেন্টার ম্যাসে কখনো ইন্টারনাল এনার্জি হবে না, মানে রিলেটিভ মোশনের জন্য এনার্জি হবে না, এটাকে বলে ইন্টারনাল এনার্জি।
অথবা সেন্টার ম্যাস ফ্রেমের এনার্জি। সেন্টার ম্যাস ফ্রেমের শুধুমাত্র রিলেটিভ মোশন আছে, ওভারঅল সেন্টার ম্যাসের মোশন ওটা সেন্টার ম্যাস ফ্রেমে নাই। এটা তো বুঝতে পারছো? তোমার ধরো একটা হাইড্রোজেন অ্যাটম আছে, একটা বল আছে, বলের ভেতরে দুইটা পার্টিকেল আছে, ওই বলটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। বলের ভিতরে প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে, টু বডি। ইলেকট্রনটা হচ্ছে 1 নম্বর, প্রোটনটা হচ্ছে 2 নম্বর, টু বডি, রাইট? ওই দুটো বডির একটা সেন্টার ম্যাসও আছে বলের ভেতরেই। ওকে, এখন বলটাকে আমি ছুড়ে দিলাম, ছুড়ে বলটা চলে গেল মহাকাশে। হাইড্রোজেন অ্যাটম এখন আর পৃথিবীতে নাই, মহাকাশে। হাইড্রোজেন অ্যাটমের সেন্টার ম্যাস মুভ করে গেছে। ওকে, আমি পৃথিবীতে ল্যাবরেটরি ফ্রেমে দেখে ওই হাইড্রোজেন অ্যাটমের মোশন দেখছি। হাইড্রোজেন অ্যাটমের কেন্দ্রটা মানে মুভ করছে। আবার তো রিলেটিভলি নিউট্রন প্রোটন ভেতরে তো মুভ করতে পারে, ওটা হচ্ছে রিলেটিভ মোশন। ভেতরের মোশনটা রিলেটিভ, অথবা সেন্টার ম্যাস মোশন, যাই বলো না কেন। আর ওভারঅল মোশন যেটা হচ্ছে ওই দুটো পার্টিকেল সেন্টার ম্যাস, সেটা যে মুভ করে মহাশূন্যে চলে গেল, ওই মোশনটা, অথবা হাইড্রোজেন অ্যাটম এই ঘর থেকে সেই ঘরে চলে গেল, ওই দ্বিতীয় ঘরে যে গেল, কেন গেল? পুরো হাইড্রোজেন অ্যাটমটা মুভ করেছে। আর ভেতরে ইলেকট্রন প্রোটনের যে গতি আছে, সেটা তো ইন্টারনাল গতি, ইন্টারনাল মোশন। সেটা সেন্টার ম্যাসের গতি থাকুক না থাকুক, ইন্টারনাল মোশন থাকবেই। সেই ইন্টারনাল মোশনের জন্য এনার্জি হচ্ছে ই প্রাইম। আর সেন্টার ম্যাসের মোশনের জন্য এনার্জি হচ্ছে ইসিএম। এই ইসিএমটা তুমি সেন্টার ম্যাস ফ্রেমে দেখবে না, ইসিএম দেখা যাবে ল্যাবে, বাইরে থেকে দেখলে। হাইড্রোজেন অ্যাটমটাকে যদি হাইড্রোজেন অ্যাটমের বাইরে থেকে অবজার্ভ করি, ল্যাবরেটরি ফ্রেম অবজার্ভ করি, তাহলে সেন্টার ম্যাসের গতি দেখ, এবং সেন্টার ম্যাসের সাপেক্ষে সেন্টার ম্যাস ফ্রেমে যে মোশনটা হচ্ছে, যেটাকে আমি বলি ইন্টারনাল মোশন অথবা রিলেটিভ মোশন, সেটাও দেখব। দুটার জন্য দুই রকম একটা এনার্জি, একটার জন্য ইসিএম আর একটার জন্য ই প্রাইম। আমি শুধু সেন্টার ম্যাস ফ্রেমে শুধু এই এনার্জিটা দেখবো, ই প্রাইম। এই এনার্জিটুকু ইসিএম সেন্টার ম্যাস ফ্রেমে থাকবে না। ল্যাবরেটরি ফ্রেমে ইসিএম দেখবো, ল্যাবরেটরি ফ্রেমে টোটাল এনার্জি হবে ইসিএম যোগ ই প্রাইম, which is equal to E. সেন্টার ম্যাস ফ্রেমে টোটাল এনার্জি হবে ই প্রাইম, একটু কম। ECM is the energy of the center of mass, as if all the mass is concentrated there. তো সেন্টার অফ মাস মুভ করলে তো সেন্টার অফ মাস মোশনের জন্য একটা ওয়েভ ফাংশন হবে, সেটা বললাম ফাই। সেই ওয়েভ ফাংশনের করসপন্ডিং সেন্টার মাস ইজ মুভিং লাইক এ ফ্রি পার্টিকেল। ওই সেন্টার মাস মুভস লাইক এ ফ্রি পার্টিকেল, এখানে কোনো ভি নাই, ভি অ্যাজ এ ফাংশন অফ আর নাই। তাহলে সেন্টার মাস ইজ মুভিং লাইক এ ফ্রি পার্টিকেল। এটা হচ্ছে সেন্টার মাসের হ্যামিল্টনিয়ান। অ্যাজ ইফ সেন্টার মাসে একটা ফিকটিশিয়াস পার্টিকেল আছে, যেটা মাস হচ্ছে ক্যাপিটাল এম, total mass of the system. এখানে যেহেতু ভি নাই, সেন্টার মাস ইজ মুভিং লাইক এ ফ্রি পার্টিকেল। সেই ফ্রি পার্টিকেল মোশনের এনার্জি হচ্ছে ইসিএম। আর psi is the wave function corresponding to the internal motion, corresponding to the motion about the center of mass, যে এনার্জিটা হচ্ছে ই প্রাইম। তাহলে আমি কি করলাম এখানে? আমার এখানে দুটো পার্টিকেল আছে, দুটোই ফিকটিশিয়াস পার্টিকেল। একটা পার্টিকেল হচ্ছে হ্যাভিং ম্যাস সেন্টার অফ ম্যাস ক্যাপিটাল এম, আর একটা পার্টিকেল হচ্ছে রিলেটিভ ম্যাস মিউ। সেই পার্টিকেলটার কোঅর্ডিনেট হচ্ছে ছোট হাতের আর। এই দুটো অরিজিনাল, দুটো আদি পার্টিকেল 1 এবং 2, ওটার যে রিলেটিভ কোঅর্ডিনেট ছোট হাতের আর, সেটাই হচ্ছে এই দ্বিতীয় ফিকটিশিয়াস রিলেটিভ পার্টিকেলের কোঅর্ডিনেট। এবং সেই রিলেটিভ পার্টিকেল এনার্জি হচ্ছে ই প্রাইম। ওই রিলেটিভ পার্টিকেল এনার্জিটাই হচ্ছে ওই দুটো অরিজিনাল পার্টিকেলের রিলেটিভ মোশনের জন্য যে এনার্জি, সেটা। সো দুটো অরিজিনাল পার্টিকেল, দ্যাট ওয়াজ এ টু বডি প্রবলেম, 1 নম্বর 2 নম্বর। ওই দুটো বডিকে আলাদা করে সলিউশন করতে পারছিলাম না। তার মানে সাই R1 R2 কে এভাবে লেখা যাচ্ছিল না, এ ফাংশন অফ R1 গুণ ফাংশন অফ R2। কিন্তু ওই দুটো পার্টিকেল থেকে
I've converted a two-body problem into two one-body problem. দুটো ওয়ান বডি, এটা কিন্তু ওয়ান বডি শ্রোডিঙ্গার ইকুয়েশন, এটা তো ওয়ান বডি শ্রোডিঙ্গার ইকুয়েশন, একটা ফিকটিশিয়াস পার্টিকেলের শ্রোডিঙ্গার ইকুয়েশন, যে ফিকটিশিয়াস পার্টিকেলের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম এবং সেন্টার ম্যাসে বসে আছে। দ্বিতীয় ফিকটিশিয়াস পার্টিকেল ম্যাস হচ্ছে মিউ। এই দুটো সলভ করলেই তো আমি ফাই সলভ করে সাই সলভ করলে তো আমি ওয়েভ ফাংশন পেয়ে যাব। তো আমাকে এখন দুটো ইকুয়েশন সলভ করতে হবে, দুটোই কিন্তু just like a one body Schrodinger equation, একটা বডি Schrodinger equation যেমন দুটোই, এখানে এই দুটো ইকুয়েশন ওরকমই। This is a one body equation, that's also one body equation, দুটো ইকুয়েশন মিলে হয় a two body equation. So the two body equation has been converted to two one body equations. একটা two body problem কে I have reduced to two one body problems. কথা বুঝতে পারছো? একটা টু বডি প্রবলেম কাপল ছিল, R1 R2 কাপল ছিল, ফলে আর সলিউশন এগোতে পারি নাই। সেপারেশন ভ্যারিয়েবল করার পরে এই বড় হাতের দুটো ফিকটিশিয়াস বডি পেলাম, ওটা আনকাপলড হয়ে গেল, আনকাপলড হয়ে গেছে, ফলে সলিউশন পেলাম। তো আমি সলিউশন মানে দুটো ইকুয়েশন সলভ করতে হবে, এটা 1 নম্বর 2 নম্বর, তারপর দুটো সলিউশন গুণ দিয়ে ফুল সলিউশন পাবো। এই যে দুটো ইকুয়েশন যেটা পেলাম, এগুলো কিন্তু একটা সিঙ্গেল বডি Schrodinger equation. So a two body equation has been converted to two one body equations. এটা একটা 1 নম্বর ইকুয়েশন, এটা দ্বিতীয় ওয়ান বডি ইকুয়েশন। এই দুটোকে সলভ করতে হবে, সেটা আমি পারবো। দুটোকে সলভ করে দুটো সলিউশন গুণফল করে ফুল সলিউশন পাবো। তাহলে দেখো, we can interpret ECM, we can interpret ECM as the energy due to center of mass motion as observed in the left frame. এই ECM টাকে অবজার্ভ করতে গেলে তো সেন্টার ম্যাসের মোশন অবজার্ভ করতে হবে, তাহলে ওই টু বডির বাইরে থেকে অবজার্ভ করতে হবে, হাইড্রোজেন অ্যাটমের বাইরে থেকে অবজার্ভ করতে হবে, তার মানে ল্যাব ফ্রেমে অবজার্ভ করতে হবে। And E prime as the energy due to motion above the center of mass, তার মানে relative motion, that is E prime is the energy in the center of mass time. যেটাই আমি center of mass frame যদি থাকি, এই E prime টাই দেখবো। center of mass frame যদি আমি বসে থাকি, if I consider a coordinate system attached to the center of mass, চিন্তাই, তাহলে center of mass coordinate system-এ, center of mass frame-এ তুমি সেন্টার ম্যাস মোশন অবজার্ভ করবে না, তুমি শুধু রিলেটিভ মোশনটা অবজার্ভ করবে। তা তোমার সাপেক্ষে এনার্জি হবে ই প্রাইম, আমার সাপেক্ষে এনার্জি ই প্রাইম, এইটা তো আমি বাইরে থেকেও দেখবো, ল্যাবরেটরিতে আমি আছি, প্লাস আমি সেন্টার ম্যাসের মোশনও দেখবো। তাহলে ওই টু বডি সিস্টেমের এনার্জি ল্যাবের সাপেক্ষে একটু বেশি হবে। কতটুকু? ইন্টারনাল এনার্জি হচ্ছে ই প্রাইম, ইন্টারনাল এনার্জি হচ্ছে ই প্রাইম। আমি যখন বলি হাইড্রোজেন অ্যাটমের এনার্জি -13.6, সেটা ইন্টারনাল এনার্জির এনার্জি, ইন্টারনাল মোশন এনার্জি। হাইড্রোজেন অ্যাটমের কেন্দ্রটা তো মুভ করতে পারে, সেটা হচ্ছে, সেটার জন্য আরেকটা এনার্জি আছে, সেটা অবজার্ভ করতে হয় বাইরে থেকে। So we can interpret ECM, আচ্ছা এটা বল, E prime is the energy in the center of mass. The total energy E in the lab frame is the energy of the center of mass, assuming the entire mass of the system is concentrated there, যেটাকে ECM বলেছি, plus energy to motion about the center of mass, that is E is the energy of the system in the lab frame, এটা হচ্ছে center of mass energy, assuming all the mass of the system is concentrated there, plus energy due to relative motion, এটাকে বলে ইন্টারনাল এনার্জি। এই ই প্রাইমটাই আমি চাই। The equation satisfied by phi of R and psi of R are them. It হচ্ছে Schrodinger equation for phi. It's just like one body equation. It's a one body equation for the particle with mass capital M. And
সাই এর জন্য শর্ডিঙ্গার ইকুয়েশন এটা আরেকটা ওয়ান বডি ইকুয়েশন উইথ ম্যাস মিউ। এর দ্বিতীয় বডিটা একটা ফোর্স আছে, পোটেনশিয়াল আছে, প্রথম বডিটা কোনো ফোর্স নাই। তাহলে সেন্টার অফ মাস মুভস ফ্রিলি, আর দ্বিতীয় বডি রিলেটিভ পার্টিকেল মিউ, তাদের মধ্যে একটা ফোর্স আছে। সেই ফোর্সটা হচ্ছে দুটো অরিজিনাল বডি 1 and 2, তাদের মধ্যে যে রিলেটিভ পোটেনশিয়াল, সেটাই হচ্ছে পোটেনশিয়াল অ্যাক্টিং অন দি রিলেটিভ পার্টিকেল মিউ। The wave function phi of capital R is that of a free particle of mass capital M moving with energy ECM. ফ্রি পার্টিকেল বুঝলা কিভাবে? এখানে ভি নাই, এখানে যদি থাকে একটা ভি অফ ক্যাপিটাল আর, তাহলে বলতে যে এই যে সেন্টার ম্যাসের যে একটা ফিকটিশিয়াস পার্টিকেল বড় হাতের এম ধরেছি, সেটার উপর একটা ফোর্স কার্যকরী আছে না, সেটার উপরে কোনো ফোর্স কার্যকরী নাই। সেন্টার ম্যাস মুভস ফ্রিলি। রিলেটিভ দুটো ভেতরে দুটো পার্টিকেলের মধ্যে যে রিলেটিভ ফোর্সটা আছে, সেটাই দ্বিতীয় ফিকটিশিয়াস উপরে কার্যকরী হবে। দ্বিতীয় ফিকটিশিয়াস পার্টিকেল যার ম্যাস মিউ, এটাকে আমরা অনেক সময় বলি রিলেটিভ পার্টিকেল। মিউটা হচ্ছে m1 m2 divided by m1 plus m2. So the wave function phi of capital R is that of a free particle of mass capital M moving with energy ECM. Phi of R has the form, এটাকে সলভ করা যায়, খুব সহজেই সলভ করা যায়। কিভাবে? is phi of R equal to e to the power I p dot R by h cut, where p is root 2m ECM. বিশ্বাস যদি না হয় এই phi of R টা এখানে বসাও, বসালে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয় কিনা। ওকে, অথবা এখানেও কিন্তু তুমি একটা তুমি যদি চাও, এটা তো যারা ভেক্টর ক্যালকুলাস জানে তারা সরাসরি এটা লিখে ফেলবে। তুমি এখানে ইচ্ছা করলে আবার এখানে সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্লাই করতে পারো। ক্যাপিটাল আর এর তো তিনটা আছে, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ক্যাপিটাল ক্যাপিটাল, এই ফাইকে এ ফাংশন অফ ক্যাপিটাল এক্স গুণ এ ফাংশন অফ লিটল ক্যাপিটাল ওয়াই গুণ আরেকটা ফাংশন ক্যাপিটাল জেড। তারপরে এখানে বসাও, তারপরে ভাগ ইত্যাদি করে আবার করো, তারপরে ওই ফাংশন অফ এক্সটা কি, ফাংশন অফ ওয়াইটা কি, ফাংশন অফ জেডটা কি বের করো, রাইট? এটাই পাবে। এটা তুমি চেষ্টা দেখো, এটা দেখো, এটা দেখেই বলতে হবে phi of R কত। ধরো এই 2m by h squared square মাইনাস সাইন সহ 2m h squared square by 2m ডান দিকে নিয়ে গেলাম, নিয়ে গেলে এখানে কি হবে? মাইনাস 2m বড় হাতের m ECM by h squared square, মাইনাস 2 বড় হাতের m ECM by h squared square tan phi। 2 বড় হাতের m ECM by h squared square, ওটাকে বললাম p স্কয়ার। তাহলে p হলো এটা, স্কয়ার রুট অফ 2m ECM, ওটাকে p স্কয়ার, h স্কয়ার না নিয়ে এটাকে বললাম বড় হাতের p। এখানে যেটা ছিল 2m মাইনাস 2m ECM by h squared square, 2m ECM কে বলা হলো বড় হাতের p স্কয়ার। তাহলে বড় হাতের p হলো রুট 2m ECM। তাহলে এখানে থাকছে মাইনাস বড় হাতের p স্কয়ার বাই h স্কয়ার স্কয়ার ECM। তাহলে ফাইটা কি হবে? এটা কিন্তু তিনটা একসঙ্গে আছে। তাহলে ভেক্টর ক্যালকুলাস অ্যাপ্লাই করে ফাইটা কি লেখা যাবে? ফাইটা এটা লেখা যাবে, করে দেখো না। আমি যদি সেন্টার অফ মাস ফ্রেমে অবস্থান নেই, সেন্টার অফ মাস ফ্রেমে তো সেন্টার অফ মাসের রেডিয়াস 0, ক্যাপিটাল আর এর কোনো ভ্যারিয়েশন, ওটা 0 এবং 0ই থাকবে। ল্যাব ফ্রেমে কি ক্যাপিটাল আর কখনো 0 হতে পারে না? পারে, রাইট? মুহূর্তের জন্য হতে পারে, এক নম্বর। আচ্ছা, ল্যাব ফ্রেমে কি সব সময়ের জন্য আর হতে পারে না? তাও হতে পারে। আমি ল্যাবের সাপেক্ষে যদি একটা হাইড্রোজেন অ্যাটম চুপচাপ বসে থাকে, হাইড্রোজেন অ্যাটমের সেন্টার বসে আছে,
হাইড্রোজেন অ্যাটমের ভেতরে ইলেকট্রন প্রোটন মুভ করছে, কিন্তু হাইড্রোজেন অ্যাটমের সেন্টার অফ মাসটা স্টেশনারি আছে। তাহলে ল্যাব ফ্রেমের সাপেক্ষে ক্যাপিলার জিরো হতে পারে এবং সার্বক্ষণিক জিরো হবে। সেটাই যদি হয় ল্যাব ফ্রেমের সাপেক্ষে আর জিরো, তাহলে ল্যাব ফ্রেম আর ফ্রেমের কোনো তফাৎ নাই, একই ফ্রেম। সাধারণত একটা টু বডি সিস্টেম যদি হয়, সেন্ট্রাল ম্যাস ফ্রেমে ল্যাব ফ্রেমে ওই টু বডি সিস্টেমের সেন্ট্রাল ম্যাসটা মুভ করে, কিন্তু সেন্ট্রাল ম্যাস ফ্রেমের সংজ্ঞা অনুযায়ী সেন্ট্রাল ম্যাস তো তুমি তো সেন্ট্রাল ম্যাসের উপরে বসে আছো, তাহলে তোমার সাপেক্ষে সেন্ট্রাল ম্যাসের ভেলোসিটি কত? অবশ্যই শূন্য। তোমার সাপেক্ষে সেন্ট্রাল ম্যাসের রেডিয়াস কত? অবশ্যই শূন্য। তো সেন্ট্রাল ম্যাস ফ্রেমে আর শূন্য, তাহলে ফাইটা কনস্ট্যান্ট। সেন্ট্রাল ম্যাসে ফাই নাই বলে ফাই শূন্য না। তুমি যদি এই সমস্ত কথা ফাই নাই তাহলে মানে ফাই শূন্য, তাহলে তো ওয়েভ শূন্য, কারণ ফাই গুণ সাই মিলে তো ওয়েভ ফাংশন লিখেছি। আমি তখন ফাই নাই এই ভুল কথাটা বলা যাবে না, তখন ফাই আছে কিন্তু তখন কনস্ট্যান্ট। ওকে, আর ইকুয়েশন 10 যেটা ইকুয়েশন এটা কি দিচ্ছে আমাকে? Equation 10 gives us the wave function. छोटा psi function of little r, and the energy z prime due to the internal motion of the system. Internal motion অথবা relative motion about the center of mass. সব একই কথা। Note that এই ছোট হাতের r মানে হচ্ছে r1 minus r2। অরিজিনাল যে দুটো বডি আছে হাইড্রোজেন অ্যাটমে বলা, সে দুটো বডি হচ্ছে একটা ইলেকট্রন একটা প্রোটন। এই আর হচ্ছে ওই দুটো বডির মধ্যে, অরিজিনাল দুটো বডির মধ্যে রিলেটিভ দূরত্ব, রিলেটিভ ভেক্টর। r equal to r1 minus r2 is the relative vector of the two particles, and psi of little r is the wave function of the motion, of relative motion. ওই দুটো পার্টিকেল, অরিজিনাল দুটো পার্টিকেলের মধ্যে যে মোশন আছে, ওই ম্যাস ফ্রেমের সাপেক্ষে যে মোশনটা আছে, সেই মোশনের ফলে r1 r2 পরিবর্তন হয়, তাহলে আরো পরিবর্তন হয়। এই পরিবর্তনটা এই আমি সেন্ট্রাল ম্যাস ফ্রেমে বসে দেখব, ল্যাবরেটরি ফ্রেমেও বসে একই পরিবর্তন দেখব, দুটার মধ্যে যে রিলেটিভ ভেক্টর তার পরিবর্তন। ল্যাবরেটরি ফ্রেমে আরেকটা পরিবর্তন দেখব, যে সেন্ট্রাল ম্যাসটার অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেটা ল্যাব ফ্রেমে দেখব, কিন্তু সেন্ট্রাল ম্যাস ফ্রেমে দেখব না। নোট দ্যাট লিটল r is the relative vector of the two particles, and psi of little r is the wave function of relative motion. Equation 10 tells us, এই যে Schrödinger equation for psi, equation 10 আমাদেরকে কি বলছে? Equation 10 tells us that the wave function of relative motion is exactly that of a fictitious particle of mass mu. Mu হচ্ছে m1 m2, এটা moving in a central potential with a fixed center, or r being the radius vector of the fictitious particle from the force center. আমি যদি একটা ফিকটিশিয়াস পার্টিকেল কল্পনা করে নেই, যে ফিকটিশিয়াস পার্টিকেল ম্যাস হচ্ছে মিউ, মিউটা আমি একটা ফর্মুলার মাধ্যমে m1 m2 থেকে আনবো, সেই ফিকটিশিয়াস পার্টিকেল যদি একটা পোটেনশিয়ালের আওতায় মুভ করে, একটা আমি ধরে নিচ্ছি একটা কেন্দ্র থেকে একটা ফোর্স উৎপন্ন হয়েছে, সেই ফোর্সের পোটেনশিয়াল হচ্ছে ভি আর, সেই ফিকটিশিয়াস পার্টিকেলের উপরে পোটেনশিয়াল হচ্ছে সেই ভি, আর হচ্ছে সেই ফোর্সের কেন্দ্র থেকে ফিকটিশিয়াস পার্টিকেলের দূরত্ব। তাহলে সেই ফিকটিশিয়াস পার্টিকেল যেভাবে মুভ করবে সেটার জন্য যে ওয়েভ ফাংশন হবে, that will be the wave function for relative motion of the two particles. সেটাই বলছি। Equation 10 tells us that the wave function of relative motion is exactly that of a fictitious particle of mass mu, এই ফর্মুলা দিয়ে আসবে, moving in a central potential, the fixed center, তাহলে of the fictitious particle from that force center. তাহলে আমরা এখন will solve equation 10 to find the energy eigenvalues and eigenfunctions of hydrogen atom. আমি যখন হাইড্রোজেন অ্যাটমের এনার্জি কত বলো, আমি আসলে মিন করি হাইড্রোজেন অ্যাটমের ইন্টারনাল এনার্জি কত। ইন্টারনাল মোশনের কারণে ইলেকট্রন এবং প্রোটন গুলো যে অ্যাটমের ভিতরে মুভ করছে,
সেই রিলেটিভ মোশনের কারণে, যেটাকে আমি বলতে পারি মোশন অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, সেটার কারণে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি কি দাঁড়াবে সেটা ই প্রাইম বের করো। হাইড্রোজেন অ্যাটমের এনার্জি বের করো মানে ই প্রাইম বের করো। তার মানে সেন্টার অফ মাস ফ্রেমে গিয়ে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি কত সেটা আমাকে দাও। ল্যাব ফ্রেমে এনার্জি আমি চাচ্ছি না। এই হাইড্রোজেন অ্যাটমটাকে আমি একটা তো এরোপ্লেনে বসিয়ে দিয়ে ট্রান্সফার করে এরোপ্লেন চালিয়ে দিতে পারি। তখন আমার সাপেক্ষে সেই হাইড্রোজেন অ্যাটমের এনার্জি কত হবে? এরোপ্লেন যদি চলে একটা গতিতে, তাহলে এই হাইড্রোজেন অ্যাটমের সেন্টার অফ মাস একই গতি প্রাপ্ত হবে। তাহলে সেই গতির জন্য এনার্জি ইসিএম নিতে হবে আর যোগ ই প্রাইম নিতে হবে। ই প্রাইম এখানে যাও, এরোপ্লেনে বসলে একই, কিন্তু এরোপ্লেনে গেলে সাপেক্ষে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি একটু বেশি হবে, কারণ আমাকে তখন ওই সেন্টার অফ মাস এনার্জিটা নিতে হবে। সাধারণত আমরা সেন্টার অফ মাস এনার্জি চাই না। আমার চোখে হাইড্রোজেন অ্যাটম চলে গেল মানে হাইড্রোজেন অ্যাটমের সেন্টার অফ মাসটা মুভ করে গেল, ওটার জন্য একটা এনার্জি আছে। হাইড্রোজেন অ্যাটমের ভেতরে ইলেকট্রন আছে, তাদের মধ্যে একটা রিলেটিভ মোশন আছে, যে রিলেটিভ মোশনটা হাইড্রোজেন অ্যাটম বসে থাকলেও হতো। হাইড্রোজেন অ্যাটম আমার চোখের সামনে বসে আছে, তারপরেও ভেতরের মোশনটা অব্যাহত থাকবে। ওই ভেতরের মোশনের জন্য, ওই রিলেটিভ মোশনের জন্য এনার্জি আমি চাই ই প্রাইম। আমি সেন্টার অফ মাস ফ্রেমে যদি আমি থাকি, তাহলে আমি কি এনার্জি দেখবো সেটা চাই। সেটা আমি পাবো কোত্থেকে? পাবো ওই দ্বিতীয় শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে। সবার আচ্ছা, ওই দ্বিতীয় শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে। এখন আমরা দ্বিতীয় শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করবো, h²/2 মিউ, যেটা ওকে দ্বিতীয় ইকুয়েশন সলভ করব। কিন্তু এখন থেকে আমি আর ই প্রাইম লিখবো না, ই লিখবো। কিন্তু আমার খেয়াল থাকবে যে আমি Schrodinger equation, because I'm trying to solve the Schrodinger equation for the internal wave function. Capital psi is a function of little, এটাকে বলা হয় ইন্টারনাল ওয়েভ ফাংশন। ইন্টারনাল মোশনের জন্য ওয়েভ ফাংশন। ইন্টারনাল মোশন মানে রিলেটিভ মোশনের জন্য ওয়েভ ফাংশন, মানে সেন্টার অফ ম্যাসের মোশন, সেন্টার অফ ম্যাস ফ্রেমে যে মোশনটা আমি অবজার্ভ করব, সেই মোশনের ওয়েভ ফাংশন হচ্ছে ছোট হাতের সাই। আর বাইরে থেকে ওই রিলেটিভ মোশন তো দেখবোই, যোগ আরেকটা মোশন দেখবো, হাইড্রোজেন অ্যাটমের কেন্দ্রটা, যেটাকে আমি বলি হাইড্রোজেন অ্যাটমের সেন্টার অফ ম্যাস, সেটা আমার সাপেক্ষে মুভ করতে পারে, সেই মোশনটাও দেখবো। সেই মোশনটার জন্য সলিউশন খুব সোজা, কারণ ওই মোশনটার জন্য যে ওয়েভ ফাংশন হবে ফাই, দ্যাট ইজ দ্য ওয়েভ ফাংশন অফ এ ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন আমি এক লাইনে লিখে দিতে পারবো। কিন্তু ইন্টারনাল মোশনের ওয়েভ ফাংশন সলভ করা চারটিখানি কথা না, কারণ তোমার ওখানে ভি আছে, ভিটা কঠিন, ভি দিলে ওটা অ্যানালিটিক সলিউশন করা কঠিন। এখন আমি হাইড্রোজেন অ্যাটমের ভিটা আমি জানি, ভিটা কত হাইড্রোজেন অ্যাটমের জন্য? -E²/4πε0r, সেটা বসিয়ে দিয়ে ভি সলিউশন করব। এই সলিউশনটাও কঠিন, কিন্তু করা যাবে। ওকে, I have stopped.